গল্প প্রেয়সীর হৃদয় ব্যাকুল। লেখনীতে নাবিলা ইশক। তৃতীয় পর্ব। রাত 7টার মধ্যে সিলেটের গণ্ডি পেরোনোর কথা। সেখানে তাদের গাড়ি এখনো ঢাকার ত্রিসীমায়। জ্যাম দিয়ে ভর্তি ঢাকার রাস্তাঘাট, তার উপর মধ্য রাস্তায় ধর্মঘট পড়েছে, সম্পূর্ণ রাস্তা পরিবর্তন করতে হয়েছে, মধ্যে আবার মোস্তফা সাহেবদের গাড়ি ব্রেকডাউন খেয়েছে। সেটাকে মেরামত করতে 3 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন সন্ধ্যা নেমেছে। আঁধার হয়েছে পৃথিবী, তন্ময়দের গাড়ি নিরবচ্ছিন্ন রাস্তা ধরেছে। রাস্তার দুপাশে ফেলে যাচ্ছে সারি সারি গাছ, দালানকোঠা। তন্ময়ের গাড়ির পেছনে 3টা গাড়ি সোজাসাপটা সারি করে আসছে, একটি গাড়িও আগপাছ হচ্ছে না। দীপ্ত বসেছে তন্ময়ের গাড়িতে, তার দুপাশে অরু এবং সাবিহা। সে তার 2 বোনের মধ্যে লেপ্টে আছে। ড্রাইভিংয়ে তন্ময় এবং তার পাশে অয়ন। তন্ময় ড্রাইভ করার পাশাপাশি টুকটাক আলোচনা করছে অয়নের সাথে। দীপ্ত নড়েচড়ে উঠছে একটু পরপর, যেমন তার অস্বস্তি হচ্ছে। আমাকে চেপে মেরে ফেলবে নাকি? তুই তো বললি আমাদের সাথে লেপ্টে বসতে চাস। বলে বড় পাপ করে ফেলেছি। আমাকে মুক্তি দাও প্লিজ। হেসে অরু জানালার দিক চেপে গেল। হঠাৎ দীপ্ত শব্দ করে বায়ু দূষণ করে বসল। নিস্তব্ধ গাড়ির মধ্যে শুধু তার উচ্চ শব্দের বায়ু দূষণের আওয়াজ শোনা গেল। চমকে উঠেছে অরু। সাবিহা পরপর শব্দ করে হাসতে লাগলো, লজ্জায় হতভম্ব ছোট দীপ্ত, কিন্তু এখন লজ্জা দেখাবার সময় নেই। পূর্বেই সে পেট দুহাতে চেপে ধরল, হুট করে ভীষণ পেট ব্যথা করছে। দীপ্ত হু হু করে কেঁদে উঠল। আমার আর্জেন্ট 2 ধরেছে তন্ময় ভাইয়া, ইটস ভেরি আর্জেন্ট। পেটের মধ্যে খুটুরমুটুর করছে, কিছু একটা করো। আমি বোধহয় প্যান্টেই করে বসবো। মানে গাড়িতেই। তন্ময় অস্পষ্ট স্বরে শিট বলে দ্রুত গাড়ি থামালো। একটু অপেক্ষা করতে পারবি না? একদম না। আটকে রাখো, দেখছি। তন্ময় চারপাশে নজর বোলালো, আশপাশে শুনশান নীরবতা। এদিকটায় বাড়িঘর নেই তেমন। তবে কিছুটা দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। সে আবারও গাড়ি স্টার্ট করলো, সেখানটায় গাড়ি থামাবে বলে পেছনে দীপ্ত এতটুকু ধৈর্য ধারণ করতে পারছে না। অরু দীপ্তর মাথা বুলিয়ে দিয়ে বলল, ওই তো সামনে বাড়ি, আরেকটু অপেক্ষা কর শোনা। তন্ময়ের গাড়ি থামতেই পেছনের গাড়িগুলোও থেমে গেল। মোস্তফা সাহেব কাঁচ খুলে মাথা বের করে ছেলের উদ্দেশ্য বললেন, কি সমস্যা তন্ময়? তন্ময় মোস্তফা সাহেবের গাড়ির সামনে এসে দাঁড়ালো, ইশারায় তার গাড়ি দেখিয়ে বলল, দীপ্তর বাথরুম পেয়েছে, স্যাটেল করে আসছি, তোমাদের অপেক্ষা করতে হবে না। তোমরা যেতে থাক। আচ্ছা আসো তাহলে। মোস্তফা সাহেবদের গাড়ি সহ বাকি 2টো গাড়ি চলে গেল। গাড়ি যেতেই দীপ্ত নড়েচড়ে পেট ধরে দ্রুত পায়ে বেরিয়েছে, পেট ব্যথায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অয়ন বেরিয়ে দীপ্তকে ধরে রেখেছে, ছেলেটা ব্যথায় ব্যাঙের মতো লাফাচ্ছে। তন্ময় অরু আর সাবিহার উদ্দেশ্যে বলল, তোদের কারো বাথরুম ব্যবহার করতে হবে? এখনই করে নিতে পারিস, সামনে বাড়িঘর পাওয়া মুশকিল, খুব নীরব অঞ্চলে পড়বে বাকিটা রাস্তা। সাবিহা অরুর দিক তাকালো, অরু মাথা দলাল। তার বাথরুম ব্যবহার করতে হবে না, সাবিহারও প্রয়োজন নেই। তাহলে গাড়ি লোক করে যাচ্ছি, ভেতরেই থাক। গাড়ি লোক করে দীপ্তকে নিয়ে তন্ময় এবং অয়ন একটি কোয়ার্টার বাসার সামনে এলো। এই বাড়িটার দরজা খোলা, বাকি 2টোর সদর দরজা আটকে রাখা। সেখানে করাঘাত করার থেকে ভালো খোলা বাড়ি থেকে সাহায্য চাওয়া। একজন বৃদ্ধা দরজার সামনে চেয়ার পেতে বসে আছে, হাতে লাঠি। তন্ময় তাকেই জিজ্ঞেসবাদ করল, বাথরুম ব্যবহার করা যাবে নাকি? বৃদ্ধা ভীষণ শৌখিন প্রজাতির মানুষ, তিনি লাঠি হাতে উঠে দাঁড়ালেন, হাসি মুখে দীপ্তকে সাথে নিয়ে ভেতরে ঢুকলেন। তন্ময় পিছু পিছু গেল। দীপ্তকে বাথরুমে দিয়ে বেরিয়ে আসলো, পেছনে পকেট থেকে একটি সিগারেট বের করলো, সিগারেট খানা ঠোঁটে গুজে ধরল। আঙুলের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ লাইটার ঘুরালো। একসময় সেটা দার সিগারেট ধরিয়ে টান মারল, মাথা উঁচু করে আকাশের পানে, নিঃস্বকালো ধোঁয়া ছেড়ে দিল। তার চোখ অয়নের দিক যেতেই, অয়ন কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, ভাই তুমি সিগারেট খাও? খাও? মাঝে সাঝে। আমি এসব মোটেও খাই না। এগুলো খেলে তো ক্যান্সার হয়। হৃৎপিণ্ড পুড়ে ছারখার হয়ে যায়। তন্ময় হাসল, অয়নের কাঁধ চাপড়ে বলল, আমি তো তোকে প্রায়শই দেখি আলী চাচার দোকানে দাঁড়িয়ে সিগারেট খেতে। অয়ন ঠোঁট কামড়ে ফেলল, ভালো সাজতেন গিয়ে খারাপ হয়ে গেল। লজ্জিত অয়ন হেসে বলল,
ভাই ওই আর কি মাঝে মধ্যে। সিগারেট খাওয়া বাবা পছন্দ করেন না তাই কমিয়ে দিয়েছি, তবে হুটহাট মাথায় চড়ে বসলে খাই একটু আকটু। সেইম ভাই। আমারও ছাড়ার চেষ্টা করেছি, কিন্তু পারি না। আছে না দিব। আছে দুটো। অয়ন নিজের পকেট থেকে একটা বের করে ঠোঁটে গুজল। সিগারেটটা তন্ময়ের লাইটার দিয়ে ধরালো। দুজন নিস্তব্ধতায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে, নির্জন পরিবেশ, শীতল আবহাওয়া। দুইজনের যাতায়াত দেখা দিচ্ছে। মিনিট খানেক পর দীপ্ত বেরিয়ে আসলো, চোখ মুখে তৃপ্তির হাসি। তন্ময় শুধালো, এখন ভালো লাগছে? হ্যাঁ ভীষণ। কি যে খারাপ লাগছিল তখন বলে বোঝানো যাবে না। হেসে অয়ন দীপ্তকে নিজের ঘাড়ে তুলে নিল। দীপ্ত ভয়ে চেঁচিয়ে উঠল, পরপর নিজেকে সামলে নিয়ে। আনন্দে পা দোলাচ্ছে, কোলে ওঠার যে কি আরাম তা সে মুখে বলবে না। পুরুষ মানুষ কোলে চড়ে নাকি। গাড়ির সামনে আসতেই অয়ন নামিয়ে দিল দীপ্তকে। তন্ময় ড্রাইভিংয়ে উঠে বসল পাশে। অয়ন দীপ্ত সেই দুই বোনের মধ্যে গিয়ে বসেছে। চিন্তিত সুরে অরু বলল, ব্যথা কমেছে? খুব খিদে পেয়েছে এখন। প্রচণ্ড। সাবিহা বলল, বাবার গাড়িতে খাবার আছে। দাঁড়া, গাড়িটা আমরা ধরে নেই। অরু বলল, কিছুক্ষণ পর ডিনারের জন্য নিরিবিলি জায়গায় গাড়ি পার্ক করা হবে, তখন খেয়ে নিস। অতক্ষণ আমি অপেক্ষা করব। আলবাত করবি। মোস্তফা সাহেবের গাড়ি ধরতে তন্ময়ের আধ ঘন্টা লেগেছে মাত্র। চারটি গাড়ি এখন একসাথে চলছে। মোস্তফা সাহেবের গাড়ির পাশে গাড়ি নিয়ে তন্ময় শব্দ করে বলল, দীপ্তর খিদে পেয়েছে। রাত 8টা এখন। সিলেটের সীমানা ধরতে কমছে কম আরও 2-3 ঘন্টা লাগবে, অর্ধেক রাস্তাও শেষ করিনি। পূর্ব অঞ্চলে গাড়ি থামাব। সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষজনের যাতায়াতও ভীষণ কম। তাই করো তাহলে। তন্ময় একটানে সামনে চলে গেল। মিনিট 10-এর পর গাড়ি থামিয়েছে পর্বতের চূড়ায়। এখানে টুকটাক পাথরের মেলা, হলদে স্ট্রিট লাইটের খাম্বা গাড়া বর্ষর। চারপাশ উজ্জ্বল। এখান থেকে আকাশের চাঁদ স্পষ্টভাবে কাছে দেখায়, যেমন হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। গাড়ি থেকে নেমে এসেছে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব এবং ওহি সাহেব। পরপর আকাশও বেরিয়ে এসেছে, শুধু বিবাহিত নারীগণ গাড়িতেই। অরূপ, সাবিহা, রুবি মোস্তফা সাহেবদের সঙ্গে। তারা বোনেরা মিলে গাড়ি থেকে খাবার এনে বাপচাচাদের হাতে দিয়ে যাচ্ছে। অরু তন্ময়ের পছন্দের ডিশ প্লেটে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সবে। তন্ময় গাড়ির বোনাটের উপর বসে আছে। প্লেট তার হাতে ধরিয়ে অরু নিজের খাবার আনতে চলে গেল। খাবার নিয়ে এসে অয়নের পাশে দাঁড়ালো। তার অয়নের সাথে জমে ভালো কথায় কথায় বলল, অয়ন ভাইয়া, এখান থেকে চাঁদ দেখতে বেশ সচ্ছল লাগছে তাই না? হ্যাঁ, বিষয়টি এমন, আমাদের ওদিকে দালান কোঠা এবং গাছগাছালির মেলা। সেখান থেকে চাঁদ দূর আসমানে দেখায়, তবে এখানটা সম্পূর্ণ ফোকা ফোকা। নদীর ঝিলসে যাওয়া পানিবিহীন তৃতীয় কিছু নেই। তাই আমরা সরাসরি দেখতে পাই চাঁদটাকে। মনে হয় এই তো কাছে, হাত বাড়ালেই ছুঁতে পারবো। হ্যাঁ, সাথে নদীর দিক লক্ষ্য করো। চাঁদ প্রতিফলিত হয়েছে। মনে হচ্ছে নদীর মধ্যে আরেকটি চাঁদের পৃথিবী। দুজন গল্পে মশগুল। এই দুজনকে সাবিহা আর চোখে দেখে তন্ময়ের পাশে এসে দাঁড়ালো। দুই ভাইবোন একটু খাচ্ছে তো আরেকটু চাঁদের দিক তাকাচ্ছে। না হলে গল্পে মশগুল দুই ব্যক্তির দিক, যারা দুনিয়া ভুলে প্রকৃতির প্রেমে ডুবে বসে। পৃথিবীর মানুষগুলো আসলেই নিষ্ঠুর। সিলেট 4টি জেলা নিয়ে গঠিত। সিলেট সদর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। সিলেট সদর জাফলং নিয়ে বিশ্ব পরিচিত। জাফলংকে প্রকৃতির কন্যাও বলা হয়। তেমন মৌলভীবাজার বিশ্ববিখ্যাত মাধবকুণ্ড জলপ্রপাতের জন্য। হবিগঞ্জ বিশ্বব্যাপী পরিচিত চায়ের জন্য। অপরদিকে সুনামগঞ্জের নাম উজ্জ্বল করে দেশবন্ধু মিষ্টি এবং পাথর। জবেদা বেগমের পিতৃস্থান সিলেট শহরের মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার মনু নদীর তীরে অবস্থিত। শহরটির চা বাগান ও গ্রীষ্মমণ্ডলীয় বনগুলির জন্য সুপরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান মৌলভীবাজারে অবস্থিত। মৌলভীবাজার উপজেলা শ্রীমঙ্গলে জবেদা বেগমের পিতৃস্থান। খান বাড়ি, বেশ সুনামধন্য পরিবার। তার মৌলভীবাজার জেলার চেয়ারম্যান নারায়ণ মজুমদারের সাথে জবেদা বেগমের বাবা হুশিয়ার সাহেবের খুব ভালো বন্ধুত্ব। তার উপর মৌলভীবাজারের সুনামধন্য রেস্টুরেন্ট খান বাড়ির মানে হুশিয়ার সাহেবের।
এবং সাথে তাদের বেশ কিছু মিষ্টি জাতীয় জিনিসের বিজনেস রয়েছে। 5 ভাইয়ের একমাত্র বোন এবং হুশিয়ার সাহেব জয়তুন বেগমের একমাত্র কন্যা হিসেবে জবেদা বেগম ছোট থেকেই ভালোবাসায় বড় হয়েছেন। আদরের মেয়ে জামাই হিসেবে মোস্তফা সাহেব সেই আদরে ভাগ বসিয়েছেন, তাকে এক প্রকার মাথায় তুলে রাখা হয়। ঠিক তাদের দুজনের ভাগ এসেছে তন্ময়ের কাঁধে, সে তার নানাবাড়ির চোখের মণি। তেমনি সাবিহা, তাদের মূল্য সেখানে অপরিসীম। গাড়ি মৌলভীবাজার মনু নদীর তীরে এসে পৌঁছেছে। কাঁচ নামিয়ে অরু মাথা বের করে দিয়েছে জানালা দিয়ে, হুড়মুড়িয়ে চোখ মুখে বাতাস ছুঁয়ে গেল। সম্পূর্ণ নির্জন চারপাশ, কাকপক্ষীও নেই কোথাও। গাড়ি থেকেই অরু বড় নদীর এক ঝলক পেয়েছে। রাতের চাঁদের আলোয় জ্বলজ্বল করছে নদীর পানি। নদীটাকে ঘিরে আছে উঁচু নিচু গাছ। অরুর ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে যেতে, দৌড়ে ছুটে যেতে নদীর সামনে, নগ্ন পায়ে চারপাশে হাঁটতে, দুয়েকবার পা ভেজাতেও মন চাইল। কিন্তু এত রাত করে এটা কখনোই সম্ভব নয়। এদিকে তন্ময়ের নানাবাড়ি থেকে সমানে কল আসছে, এখনো কেন তারা পৌঁছয়নি। পুরো বাড়ি তাদের অপেক্ষায় বসে, এমতাবস্থায় মনু নদীর তীর পর্যবেক্ষণ করার সময় কই। মন খারাপ করে অরু তাকিয়ে রইল। গাড়ি চলছে, অরু নদীর চারপাশ দেখছে। শুনেছে মনু নদী বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও সিলেট জেলার একটি নদী। এই নদীর দর্শন করতে বিভিন্ন জেলা, দেশের মানুষ আসে। অরু ভাবছে কাল সকাল সে এখানে চলে আসবে। অরুর বিচলিত চেহারা লক্ষ্য করে সাবিহা বলল, ভাই নদীর সামনে যাওয়া যাবে না। না, এত রাত করে যাওয়া ভালো না। এখানে প্রায়শই ডাকাতি হয়। সব জায়গায় খারাপ লোক মিলে, রিস্ক না নেওয়াই ভালো। সাবিহা অরুর কানে ফিসফিস করে বলল, কাল তুই আর আমি আসবো। হ্যাঁ। অরু খুশি হয়ে গেল। একটিবার নিজ চোখে চারপাশ না দেখলে তার শান্তি মিলবে না। তাই সে দ্রুত গতিতে মাথা নেড়ে বলল, আচ্ছা। উপজেলা শ্রীমঙ্গলের সীমানায় পৌঁছেছে তাদের গাড়ি। 20 মিনিটের রাস্তা অতিক্রম করেই পেয়েছে বিশাল জমিন নিয়ে তৈরি খান বাড়ি। সাদা রঙে রাঙানো বাড়ি থেকে সদর দরজা অবধি। বাড়ির চারপাশ বড় বড় দেয়াল দিয়ে আটকে। কারুকার্য করা চারপাশের দেয়ালের উপরে বড় বড় কাঁটা ব্যবহার করা হয়েছে। আর কারণ, রাতবিরেত ডাকাতি, চোরের হামলা হতেই পারে। দেয়ালের বাইর ভেতর দিয়ে উঠেছে আসমান ছোঁয়া গাছগাছালি। এই রাতের আধারে একটি ভুতুড়ে বাড়িও বলা যেতে পারে। ভুতুড়ে বাড়ি বললেও বাড়ির সৌন্দর্য একাংশে ঘাটতি পড়বে না। সদর দরজার সামনেই একজন সুস্বাস্থ্যবান বৃদ্ধ দাঁড়িয়ে, ইনি হুশিয়ার খান, জয়তুন বেগমের স্বামী, জবেদা বেগমের বাবা এবং তন্ময়ের নানা। ঘণ্টা ধরে তিনি এখানেই ঘুরঘুর করছেন, যেমন বাড়ির ভেতরে মন টিকছে না। গাড়ি দেখে তিনি স্পষ্ট বাংলা ভাষায় আওয়াজ দিলেন ছেলেদের। তবে তাতে সিলেটি টান রয়ে গেল। এই আবু বক্কর, শফিক, রাসেল, মুজাহিদ বাইরে আয় তাড়াতাড়ি। আব্বা আইসি। বলতে বলতে মুজাহিদ সাহেব লুঙ্গি পরে বেরিয়ে এলেন। তার পেছনে এসেছে তার বড় মেয়ে কলি, 19 বছরের যুবতী। অন্যদিন গুলো হলে এস সময় কলি ছেঁড়া কাপড়চোপড় পরেই নিজের ঘরে পড়ে থাকত। তবে আজকের দিন আর অন্যদিন তো এক নয়। আজকের দিন অন্য দিনের থেকে ভিন্ন। তাই সে সুন্দরভাবে সেজেগুজে আছে। পরপর শফিক সাহেবও বেরিয়ে এসেছেন। তার সাথে এসেছে স্ত্রী নাজমা। মোস্তফা সাহেব আগে শ্বশুরের কাছে এলেন। জড়িয়ে ধরে বললেন, ভালো আছেন আব্বা? আলহামদুলিল্লাহ বাপজান, ভালাই আছি। চলো চলো, বাইরে দাঁড়ানোর লাগবো না। তন্ময়, সাবিহাকে দেখে তাদের বুকে জড়িয়ে নিলেন হুশিয়ার সাহেব। পরপর সালাম জানালেন আনোয়ার সাহেব, ওহি সাহেবকে। মাথায় হাত বুলিয়ে দিলেন অরু, রুবি এবং দীপ্তর। আলাপ আলোচনার মধ্যে ঢুকছেন ভেতরে। মুজাহিদ সাহেবদের সঙ্গে তন্ময়, অয়ন, আকাশও লাগেজ নিচ্ছে ভেতরে। ঘন্টার পর ঘন্টা সফর করে সকলেই বেশ ক্লান্ত। সেদিনের মতো আলাপ আলোচনা বা গল্পগুজব করা হয়ে ওঠেনি। মুক্ত করে রাখা কক্ষগুলোতে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। অরু তার দুবোন সাবিহা রুবির সাথে ঘুমিয়েছিল। বেশ ভোর করেই ঘুম ভেঙে যায় তার। বিছানা ছেড়ে এসে জানালার পর্দা সরিয়ে দেয়। ভোরের স্নিগ্ধ অস্পষ্ট প্রভার দেখা মিলল। সে কি অমায়িক দৃশ্য! তাকিয়েই থাকতে ইচ্ছে করল। দুহাতে চুল খোপা করতে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে কাপড়চোপড় পরিবর্তন করে সুন্দরভাবে তৈরি হয়ে নিল। ঘড়ির কাঁটা এখন 6টায়।
বিছানার সামনে গিয়ে সাবিহাকে ডেকে ওঠাল। সাবিহা নড়েচড়ে উঠে বসে আবারও হেলে দুলে পড়ে গেল। তারপর অরুর টানে পুনরায় উঠে বসে দুলতে দুলতে বাথরুম চলে যায়। এই ফাঁকে অরু কক্ষের বাইরে উকি দিল। কেউ নেই। সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজমান চারপাশে। মনে হচ্ছে বাড়ির কেউ এখনো উঠেনি। ভালোই হয়েছে। সাবিহা আর সে বিনা দ্বিধায় চলে যেতে পারবে। কিন্তু অরুকে অবাক করে দিয়ে সাবিহা ফ্রেশ না হয়ে পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তাকে আবারও ঠেলতে লাগলো অরু। সাবিহা অস্পষ্ট ঘুমন্ত স্বরে বলল, মনু নদী আমরা ঢাকা ফিরে যাওয়ার দিন দেখে যাব কেমন। আজ মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাব। তুই বরং এখন ঘুমিয়ে পড়। গতকাল রাতে আমি ভাইয়ের সাথে কথা বলেছি। দুপুরের খাবার খেয়েই আমরা বেরোব। সত্যি। আল্লাহর ওয়াস্তে আমাকে ঘুমোতে দে। বলতে না বলতেই সাবিহার সেলফোনে শব্দ করে বসল। ঘুমু ঘুমু চোখে স্ক্রিনে তাকালো। অয়নের মেসেজ। সাবিহা না দেখার ভান করে মরার মতো ঘুমিয়ে পড়ল। অরু অশান্ত মনে বিছানায় বসল। সিলেট সে বেশ কয়েকবার এসেছে। এতবার এসে শুধু শ্রীমঙ্গল ঘুরেছে পুরোটা। তবে মাধবকুণ্ড জলপ্রপাত দেখা হয়নি। না সেদিকে তার যাওয়া হয়েছে। কিন্তু আজ দেখতে পারবে। তারা ভ্রমণে বেরোবে। ভাবতেই অরুর মন থেকে মনু নদী বেরিয়ে গেল এখনকার জন্য। সাবিহার পাশে সেভাবেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল। অরুর ঘুম ভেঙেছে যখন তখন ঘড়ির কাঁটা 12টা 20। বাহ, ভালোই ঘুম দিয়েছে। বিছানায় নিজেকে একা পেল। সাবিহা, রুবি কেউই নেই। মুখ ধুয়ে দ্রুত পায়ে বেরিয়ে পড়ল বৈঠকখানার উদ্দেশ্যে। সবাই বৈঠকখানায় উপস্থিত। উপর থেকে দেখতে লাগছে জনসভা। অরুকে দেখে নাজমা বেগম হেসে বললেন, তাড়াতাড়ি খেয়ে নাও। অরু আর চোখে তন্ময়কে খুঁজল, আশেপাশে নেই। চেনা জানা মানুষদের সাথে দেখা করতে গিয়েছে হয়তো। খেয়ে দিয়ে অরু পুরো বাড়ি ঘুরতে আরম্ভ করল। 17 কক্ষ নিয়ে খান বাড়ি। এক একটি কক্ষের বিশালতা প্রখর। বাড়ি ঘুরে নেমেছে বাড়ির চারপাশ দেখতে। চারপাশে গাছ, গাছ আর গাছ। তবে বাড়ির বাম পাশে ফুলের বাগান দেখা গেল। অরু সেখানে কিছুক্ষণ বসে রইল। উঠে হাঁটা ধরল বাড়ির পেছনের পুকুর পাড়ের দিক। পুকুর পাড়ের জায়গাটুকু অরুর খুব পছন্দের। সে গতবার যখন এসেছিল বেশিরভাগ সময় এখানেই বসেছিল। পুকুরের পানি, চারপাশের গাছ, পাখিদের ডাক, মাথার উপরের নীল আসমান, সবকিছুই আকৃষ্ট করে তাকে। পাজোরা থমকে গেল অরুর। পুকুরের সামনে তন্ময় দাঁড়িয়ে। শুধু দাঁড়িয়ে নয়, দাঁড়িয়ে সেলফোনে কথা বলছে। এখন বিষয়টি হচ্ছে, সে কি সামনে এগোবে নাকি চলে যাবে। ভাবতে না ভাবতে চোখ গেল দূরবর্তী একটি স্থানে। কেউ উকি দিয়ে আছে। অরু ভালোভাবে পর্যবেক্ষণ করে চিনতে পারল কলিকে। এই মেয়ে এভাবে উকিঝুঁকি দিচ্ছে কেন? তন্ময় হুট করে পেছনে তাকালো। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ কণ্ঠে ভড়কে গেল অরু। পুকুর পাড় দেখতে এলাম। উকিঝুঁকি মেরে। তন্ময় শুধু অরুকে দেখে। ওই লুকিয়ে থাকা কলিকে কেন দেখছে না? আর অরু তো উকিঝুঁকি দিচ্ছিল না। সে তো সত্যি পুকুর পাড় দেখতে এসেছে। তন্ময় এখানে দাঁড়িয়ে এটা কি সে জানতো নাকি? উকিঝুঁকি দিচ্ছি না। কথাগুলো বলে পায়ের জুতো জোড়া খুলে নগ্ন পায়ে মাটিতে হেলে দুলে হাঁটতে লাগলো। ধীর পায়ে নামলো পুকুরের পানিতে। শুকনো সিঁড়িতে বসে পাজোড়া ভিজিয়ে দিল। আহ, আরাম। এই সুখের কোনো বর্ণনা নেই। শীতল উষ্ণতায় মন স্বাচ্ছন্দ্যে দুলছে। মাথা ঘুরিয়ে অরু তন্ময়কে হাতের ইশারায় ডাকল, আসেন। অরুকে এখন কতটা আবেদনময় লাগছে তা সে একদমই উপলব্ধি করতে পারছে না। এই বাতাসে উড়তে থাকা চুলগুলো দিশেহারা। ওড়নাখানা সিঁড়িতে মেলে আছে। পুকুরের পানিতে বেসামাল ভাবে পা দুলিয়ে চলেছে। প্রাণ খুলে হাসছে। হঠাৎ করে ঘুরে তন্ময়কে ডাকছে। তন্ময় সারা শব্দ না করলে মুখ বেঁকিয়ে আবারও পা দোলাতে ব্যস্ত হয়ে উঠছে। এই দৃশ্যটি একটি রোমান্টিক ফিল্মের মতো দেখতে লাগছে। তন্ময়কে কয়েকবার চলে যাওয়ার জন্য পা বাড়াতে দেখা গেল। পা বাড়িয়ে আবারও একই জায়গায় দাঁড়াচ্ছে। চলে যেতে নিয়েও যাচ্ছে না। অরু প্রশ্ন করল, আজ আমরা যাচ্ছি তো মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে। তন্ময়ের জবাব এলো সময় নিয়ে। হু, এক্সাইটেড। আপনি গিয়েছিলেন তন্ময় ভাইয়া? হু, কয়বার? সাবিহা আপু 2বার গিয়েছে। হিসেব নেই। কই আমাকে তো কখনো সাথে নিলেন না। আপনি আমাকে কোথাও নেন না। আচ্ছা, আপনি এত দেরি করে জবাব দেন কেন?
আমি কি প্রশ্ন করেছিলাম ভুলে যাই। পেছনে থেকে শব্দ পেয়ে অরু মাথা ঘোরালো। কলি তন্ময়ের পাশে এসে দাঁড়িয়েছে। মাথায় লম্বা ঘোমটা দেওয়া। লজ্জায় মাথা উঁচু করছে না। মাথা নিচু রেখেই বলল, দাদাজান ডাকছেন আপনাকে। এই দৃশ্যটি সচক্ষে দেখে একটা বাংলা নাটকের কথা মনে পড়ল অরুর। সেখানে এমন একটি দৃশ্য ছিল। শহরের নায়ক পরিবারের কথায় বাধ্যতামূলক বিয়ে করে গ্রামের মেয়ে। তো বিয়ের পরের দিন নায়ক উদাসীন ভঙ্গিতে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে, নায়িকা ঠিক এভাবেই পাশে এসে দাঁড়ায়। অরুর হাসি পেল, তবে সে হাসল না। এতক্ষণ ধরে ভাবছিল এই মেয়েটা কখন উকিঝুঁকি বন্ধ করে বেরিয়ে আসবে। অবশেষে এসেছে। তার প্রশ্ন করতে ইচ্ছে হলো, কেন দাঁড়িয়েছিল এভাবে লুকিয়ে। পরিস্থিতি লজ্জাজনক হবে বিদায় জিজ্ঞেস করল না, বরং শুধালো, কলি আপু আমাদের সাথে আসছো তো? তুমি তো নিশ্চয়ই প্রায়শই যাও। একইভাবে ধীর আওয়াজে জবাব দিল, না যাওয়া হয় না। বাড়ি থেকে যাওয়ার অনুমতি নেই। এভাবেও মেয়েদের এত ঘোরাফেরা করতে নেই। মা বলেছেন বিয়ের পর শুধু স্বামী নিয়েই যেতে। দারুণ ব্যাপার। ভালো কথা বলেছে আপু। আমিও একমত এ বিষয়ে। ঘোরাফেরার জন্য কি বিয়েটা করে ফেলবো? কলির জবাব পেল না, তবে তন্ময়ের চোখ রাঙানো দেখল অরু। ভারী গলায় তন্ময় কলিকে বলল, যাও আসছি। সাধারণত মামাতো বোনদের সাথে তন্ময়ের দেখা সাক্ষাৎ হয় না। তাই সে সর্বদাই তুমি ব্যবহার করে এসেছে। সচরাচর তুই ছোট সকলের ক্ষেত্রে সে ব্যবহার করে না। তুমি বা আপনিতে সীমাবদ্ধ। কলিকে দ্বিধায় পড়তে দেখা গেল। এই একটু গিয়ে আবার ফিরে তাকাচ্ছে। অরু কলির যাওয়ার পানে তাকিয়ে একান্ত ভাবনায় বিভোর। এই কলির হাবভাব সুবিধার লাগছে না। তার মন বলছে মেয়েটির মধ্যে বেশ ঘাপলা রয়েছে। অরুকে এখনো পা ভিজিয়ে বসে থাকতে দেখে তন্ময়কে বিরক্ত দেখা গেল। যেতে নিয়ে পুনরায় ফিরে এসে বলল, উঠে আয়। অরু যেমন তন্ময়ের উঠে আয় বলার অপেক্ষাতে ছিল। মুহূর্তেই দ্রুত গতিতে উঠতে নিতেই বেসামাল ভঙ্গিতে পুকুরে পড়ে গেল। পুকুরের পরিষ্কার পানি তন্ময়ের চোখমুখে ছিটকে এসেছে। শার্টের কিছু কিছু জায়গায় ফোঁটা ফোঁটা পানি স্পষ্ট। অরুর নাক মুখে পানি ঢুকেছে। ভেজা চুলগুলো সর্বাঙ্গে লেপ্টে আছে। মুখের সামনে থেকে কিছু চুল সরিয়ে উঠে দাঁড়ালো। কোমর সমান পানি। কামিজ শরীরের সাথে মিশে আছে। পেটের দিকটা দৃশ্যমান। প্রত্যেকটি অঙ্গের ভাঁজ বোঝা যাচ্ছে। তন্ময়ের কপালে বিন্দু ঘাম জমেছে। আপাতত সে অরুর দিক ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে। তাকে দেখে বোঝার উপায় নেই সে রেগে নাকি না। অরু ভেবে নিয়েছে তন্ময় রেগে। তাই আগেই ভয়ার্ত গলায় বলল, ধমকাবেন না। আমি ইচ্ছে করে পড়িনি। পা পিছলে পড়েছি। এখানটা পিচ্ছিল হয়েছিল তা কি আমি জানতাম? দীর্ঘশ্বাস ফেলে তন্ময় এগিয়ে আসলো। হাত বাড়িয়ে দিল অরুর দিক, অরু হাত ধরে দুষ্টু হাসল। সে না উঠে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে তন্ময়কে টান মারল। আচমকা টানে তন্ময় কিছুটা ব্যালেন্স হারিয়ে ফেলে এক পা পুকুরে পড়ে যায়। অন্য পা সিঁড়িতে থেকে যায়। লম্বা পা জোড়ার ফলে নিজেকে সামলে নিতে পেরেছে। কিন্তু অদ্ভুত এক জায়গায় হাত ছুঁয়ে দিয়েছে। তন্ময়ের বাম হাত অরুর কোমর ধরে। তার লম্বা আঙুলগুলো অরুর পাতলা কোমর অনায়াসে জাপটে আছে। অরু নিজেও পাথরের ন্যায় দাঁড়িয়ে। এমতাবস্থার সম্মুখীনে পড়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছে বলা যায়। তন্ময়ের দেহ তার সাথে ছুঁই ছুঁই প্রায়। গরম শ্বাস প্রশ্বাস মুখে থুবড়ে পড়ছে। বুকের উঠানামার গতি গুণে ফেলা যাবে। হৃদয়ের অস্বাভাবিক গতি কমাতে অরু পিছু যেতে নিয়ে অনুভব করল কোমরে থাকা তন্ময়ের আঙুল নড়ছে। যেমন চারপাশ স্পর্শ করছে। অরু থরথর করে কেঁপে উঠল। তার গাল থেকে ঘাড় অব্দি লাল আভায় রাঙিয়ে গিয়েছে। লজ্জায় সেভাবেই ডুবে গেল পুকুরে। তন্ময় পুকুরে পড়া পা উঠিয়ে নিয়েছে। ডুবে থাকা অরুর দিক আর চোখে তাকিয়ে দ্রুত পায়ে চলে গেল। কিছুক্ষণ পর রুবি ওড়না হাতে পুকুর পাড়ে হাজির হলো। ভাই বলল, তুই পুকুরে পড়ে গেছিস নাকি? বলেই অরুকে ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়েছে। হাত ধরে উঠাতে উঠাতে বলল, তোর কবে হেলদল হবে? কিভাবে পড়ে গেলি বলতো? আরেকবার পড়ে দেখাবো। আজ্ঞে না। সিঁড়ি বেয়ে উঠতে নিয়ে অরু খেয়াল করল তার জুতো জোড়া সিঁড়ির মাথায় গুছিয়ে রাখা। সে তো গাছের কাছটায় রেখেছিল। এখানে কিভাবে চলে এলো? অয়ন উপর তোলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে। হাতে চায়ের কাপ। তার হাতে চা দিয়ে গিয়েছে একটি যুবতী মেয়ে। বয়স 18-19 হবে। নাম রুবাইয়াত।
আবু বক্কর সাহেবের মেয়ে। অয়নকে দেখেই লজ্জায় লালনীল হয়ে পড়ছে। বিষয়টি অয়ন শুধু একা লক্ষ্য করেনি, সাবিহাও করেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। প্রতিক্রিয়া না দেখানো সাবিহাকে খেয়াল করে অয়ন আনমনে হেসেছে, এবং এখনো হেসে যাচ্ছে। আর চোখে দেখল সাবিহা আসছে। অয়ন দৃষ্টি দূর আসমানে নিবন্ধ করে চায়ের কাপে চুমুক বসালো। সাবিহাকে দেখেও না দেখার ভান করে রয়েছে। সাবিহা এসে গলা খাকারি দিয়ে উঠল। তুমি সিলেট আগে এসেছ? বহুবার। সবকিছু ঘুরেছ? টুকটাক। ট্যুরে এসেছিলাম বন্ধুবান্ধব, তাদের ভাই ব্রাদার এবং তাদের গার্লফ্রেন্ডস নিয়ে। বর্ষর ট্যুর দিয়েছিলাম বলা যায়। সাবিহার চোখমুখ অন্ধকার হয়ে গেল। তবে তা লুকায়িত। ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করল, তোমার? অয়ন উদাসীন ভঙ্গিতে বলল, গার্লফ্রেন্ড? ছিল না, আমি তো তখন একতরফা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। সাবিহা লজ্জা পেল, সাথে বিষণ্ণ অনুভব করল। টপিক পরিবর্তন করার জন্য বলল, তোমার কাজকর্ম নেই? এভাবে হুট করে এসেছো, বাড়ির সবাই জানে? তোমার শ্বশুর শাশুড়ির কথা বলছো তো? তারা জানেন? তবে এটা নয় যে তাদের পুত্র বধূর সাথে এসেছি। জানেন, বন্ধুবান্ধবদের সাথে ট্যুরে গিয়েছি। বেশি বেশি বকবে না, ওকে? মুহূর্তেই দুজনের চারপাশে নিস্তব্ধতা বিরাজমান। অয়ন আর কথা বলছে না। সাবিহা চোখমুখ অন্ধকার করে দাঁড়িয়ে। ছেলেটা কি পাজি? কথা বলতে কি নিষেধ করেছে নাকি? বেশি বকবক করতে নিষেধ করেছে। এভাবে তো কোনো কথাই সাবিহার শোনে না, আজ শুনে উদ্ধার করে ফেলছে একদম। সাবিহা বিড়বিড় করে চলে যেতে পা বাড়ালো। অয়ন পিছু ডাকল। সাবিহা অন্যমনস্ক ভঙ্গিতে জবাব দিল, হু, আমি তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারি না। অন্য মেয়েদের দিকে তাকানো তো দূরের বিষয়। মানে? অয়ন রহস্যময় ভাবে হাসল। চা শেষ করে কাপ সাবিহার হাতে ধরিয়ে দিল। পাশ কেটে যাওয়ার সময় ছুঁই ছুঁই হয়ে গেল। সাবিহা কিছুক্ষণ অবুঝের মতো দাঁড়িয়ে রইল। অয়নের বলা কথাগুলো আবারও ভাবতে বসল। অয়ন কি ভেবেছে সে জেলাস রুবাইয়াতকে নিয়ে? কখনোই না। মনে মনে এক বললেও সাবিহার ব্যথিত হৃদয় ঔষধ পেয়ে গেল। অরুজিন্সের সাথে একটা ফতুয়া পড়েছে। গলায় স্কার্ফ ঝুলিয়েছে। চুলগুলো উঁচু করে ঝুঁটি করে নিয়েছে। মাথায় সানগ্লাস লাগিয়েছে। আপাতত ভালো মানের গ্রিপের জুতো পরছে। তন্ময় বলে গিয়েছে গ্রিপের জুতো পরতে। হয়তো সে আগে থেকেই সন্দেহ করেছে ওরু উঁচু হিল পরে বেরোবে, তাই ওয়ার্নিং দিয়ে গিয়েছে। সাবিহাও গ্রিপের জুতো পরে তৈরি হয়ে নিয়েছে। জলপ্রপাতে যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং পিচ্ছিল, তাই সতর্ক হয়ে পথ চলতে হবে তাদের। হুঁশিয়ার সাহেব বৈঠক খানায় বসে। হাতে পান। মুখে দিবেন দিবেন ভাব, তবে দিলেন না। চুন আঙুলে নিয়ে বললেন, সাবধানে যাইবা সকলে। সময় কইরা ফিরা আসবা। সমস্যা হইলে কল দিবা। আমি আইজ বাসায় আছি। সবাই মাথা নাড়াল, বুঝেছে যেমন। তারা মোট 8 জন রওনা হবে। তন্ময়, অরূপ, অয়ন, সাবিহা, দীপ্ত, আকাশ, রুবি এবং কলি সবাই তৈরি হয়ে চলে এসেছে। জবেদা বেগম টিফিন বাক্স ধরিয়ে দিয়েছেন গাড়িতে রাখার জন্য। বেশ কিছু পানির বোতল এবং প্রয়োজনীয় সরঞ্জাম। তাদের সাথে বিশ্বস্ত ড্রাইভার যাবে। হুঁশিয়ার সাহেব তাদের একা ছাড়তে চাইছেন না। বাড়ির সামনে বড় মাইক্রো গাড়ি দাঁড় করানো। অরু জানালার সিট বেছে নিয়েছে, এবং সে সর্বপ্রথম উঠে বসেছে। এক্সাইটমেন্টে তার গলা ধরে আসছে। কখন পৌঁছাবে? কিছুক্ষণ আগের হৈহুল্লোড় আপাতত নিস্তব্ধতায় পরিণত হয়েছে। বৈঠকখানায় মুরুব্বিদের সভা বসেছে। মোস্তফা সাহেবের পাশে জবেদা বেগম। দুজন পাশাপাশি বসে আছেন। উল্টো পাশে হুঁশিয়ার সাহেব। বাম পাশে আনোয়ার সাহেব, ওহি সাহেবও রয়েছেন। আবু বক্কর সাহেব, মোজাহিদ সাহেব এবং বাকিরাও পাশাপাশি দাঁড়িয়ে। হুঁশিয়ার সাহেব এবার হাতের পান মুখে গুজে দিলেন। আঙুলের মাথায় থাকা চুন থেকে কিছুটা মুখে দিয়ে মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বললেন, জয়া তোমারে বলছে নিশ্চয়ই। মোস্তফা সাহেবের মুখের ভঙ্গিমা জানাচ্ছে তাকে কিছুই বলা হয়নি। জবেদা বেগম বললেন, আমি কিছু বলিনি। আচ্ছা, আমি বলি তাইলে। আবা। হুঁশিয়ার সাহেব হাতের ইশারায় মেয়েকে চুপ থাকতে বললেন। আয়েস করে বসে ধীরে সুস্থে বললেন, কলির জন্য পাত্র খুঁজতাছি। মেয়ে বড় হইছে। বিয়া তো দিতে হইব। মোস্তফা সাহেব বুঝে ফেললেন নদীর পানি কোথায় গড়াচ্ছে।
তিনি এমন কিছুর প্রত্যাশা মোটেও করেননি। উপস্থিত সকলের সামনে নিশ্চুপ রইলেন। হুঁশিয়ার সাহেব আবারও বলতে লাগলেন, মুজাহিদ তন্ময়কে পছন্দ করছে কলির জন্য। শুধু ওই না, সবাই কলির জন্য তন্ময়কে পছন্দ করছে। আমারও মনে হয় তন্ময়ের থেকে ভালো আর কেউ হইতে পারে না। এখন তোমাদের মতামত আশা করতেছি। পুত্রবধূ হিসেবে কলিকে কেমন লাগে? তাড়াহুড়ো নাই, ধীরে সুস্থে ভাইবা জবাব দিবা। মোস্তফা সাহেব মাথা নিচু করে বসে জবেদা বেগমকে ভীষণ ব্যাকুল দেখাচ্ছে। তিনি স্বামীর হাত ধরতে চেয়েও ধরছেন না, অস্থির চোখে তাকিয়ে। মোস্তফা সাহেব দীর্ঘনিশ্বাস ফেলে বললেন, বাবা, আমি আপনার সাথে আলাদা কথা বলতে চাই। মুজাহিদ সাহেবের চোখমুখ কুঁচকে গেল সামান্য। তিনি চেহারায় ভদ্রতা বজায় রেখে বললেন, আলাদা কথা বলার কি আছে? সামনাসামনি বলেন। মেয়ে আমার, আমি শুনতে চাই যা বলার আছে আপনার। তন্ময়ের জন্য আমার মেয়ের থেকে ভালো মেয়ে আর পাবেন নাকি? হুঁশিয়ার সাহেব চোখ রাঙালেন। রক্ত এত গরম কেন? ঠান্ডা হও, নিজের রুমে যাও। তিনি উঠে দাঁড়ালেন। মোস্তফা সাহেবও সঙ্গে সঙ্গে উঠলেন। হুঁশিয়ার সাহেবকে সাহায্য করে এগিয়ে নিচ্ছেন ডান পাশে। এদিকটায় হুঁশিয়ার সাহেবের নিজ কক্ষ। কক্ষে উপস্থিত আছেন জয়তুন বেগম। তিনি বিছানায় বসে জিকির করছেন। হুঁশিয়ার সাহেব চেয়ারে বসলেন। দরজা লাগিয়ে অপর পাশের চেয়ার টেনে মোস্তফা সাহেব বসলেন। মনে প্রাণে নিজেকে প্রস্তুত করছেন। মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো তিনি আজ বলতে যাচ্ছেন। এতে কিছুটা নার্ভাস অনুভব করছেন। হুঁশিয়ার সাহেবের রিয়েকশনের চিন্তাও মাথায় ঘুরপাক খাচ্ছে। হুঁশিয়ার সাহেব সান্ত্বনা দিয়ে বললেন, যা মনে আছে বলে দাও। বেশি চাপ নিও না। বাবা, তন্ময়কে তো আপনি জানেন। কেমন ধরনের ছেলে ও সেটার সাথে পরিচিত। খুব ইন্ট্রোভার্টেড। অনুভূতি ব্যক্ত করতে জানে না। ছোট থেকেই একঘেয়ে স্বভাবের। আপনজন ছাড়া কাউকে চিনে না। তুমি যদি এগুলা নিয়ে চিন্তা করো, তাইলে এসব চিন্তা বাদ দাও। তন্ময় কেমন সবাই জানে। যেমন আছে তেমনই পছন্দ হকলের। বিছানায় বসা জয়তুন বেগম বললেন, তুমি বাধা না দিয়ে শোনো, পোলাডা কি কইবার চায়। পুরো কথা না শুইনা কথা কও কেন? হুঁশিয়ার সাহেব চোখ উল্টিয়ে তাকালেন স্ত্রীর আনে। তারপর মোস্তফা সাহেবকে কথা বলতে ইশারা করলেন। মোস্তফা সাহেব পুনরায় বলতে লাগলেন, যতই নিজের অনুভূতি লুকিয়ে রাখুক না কেন, বাবা হয়ে আমি ওর আচার-আচরণ, মুখ দেখেই সব বুঝতে পারি। হুঁশিয়ার সাহেব হেলদোল ছেড়ে এবার শক্তপোক্ত হয়ে বসলেন। মন দিলেন কথা শোনায়। তার মনে হচ্ছে কাহিনী গভীরে যেতে চলেছে। মোস্তফা সাহেব একটু থেমে আবারও বলতে লাগলেন, 2-3 বছর আগের কথা। একদিন হুট করে গভীর রাতে তন্ময় আসে আমার রুমে। কোনো দ্বিধাবোধ ছাড়াই বলে ফেলে সে অরুকে বিয়ে করতে চায়। অরুকে চিনেছেন তো? আমার ছোট ভাই আনোয়ারের একমাত্র মেয়ে। তখন অরু মাত্র 10ম শ্রেণীতে পড়ছে। ওকে খাওয়াতে, পড়াতে, শোয়াতেও সবাইকে কাঠখড় পোহাতে হতো, এতটাই ছোট ছিল সে। বাড়ির আদরের রাজকন্যা। সেই মেয়েকে আমার দামড়া ছেলে হুট করে এসে বলছে বিয়ে করবে। আমি তখন কি বলবো বা করব বুঝতে পারিনি। আমি খুব আগে থেকেই লক্ষ্য করেছি তন্ময়ের বিহেভিয়ার। ও সবসময় বেশ প্রোটেক্টিভ ছিল অরুর ক্ষেত্রে। অরুর সবকিছু নিজেই হ্যান্ডেল করত। তবে আমি এতটা সিরিয়াস হয়ে ভেবে দেখিনি। অরু আমার নিজের মেয়ের মতো। আমার দ্বিতীয় মেয়ে। আদরের মেয়ে। ওর জন্য খারাপ চাইব না। নিজের ছেলের প্রয়োজনেও না। তন্ময়কে বোঝাই এটা অসম্ভব। অরু খুব ছোট তার জন্য। বা বিয়েটা এখন একদমই সম্ভব না। কিন্তু আমার ছেলের মাথায় তখন জেদ ভর করেছে। সে বিয়ে করবেই করবে। আমি তখন ভীষণ রেগে যাই। মাথা গরম করে চড় দিয়ে বসি। বলি, অরুর আশেপাশে ঘেঁষতে না। ছেলের জেদের সামনে একটা প্রমিজও করে বসি। যদি অরু নিজে এসে আমাকে বলে সে তন্ময়কে বিয়ে করতে চায়, তাহলে আমি সবকিছু পেছনে ফেলে তাদের বিয়ে দিব। এসব বিষয় নিয়ে আমার আর আপনার মেয়ের মধ্যে বর্ষর একটা ঝগড়া বিবাদ হয়। মাথা গরম করে আমি খুব খারাপ ব্যবহার করে বসি। তার চরিত্র নিয়ে কথা তুলি। এই কারণ বশত তখনই আপনার নাতি আর মেয়ে বাড়ি ছাড়ে। সেই থেকে তারা এই পর্যন্ত মানে 3টা বছর ধরে অন্য ফ্ল্যাটে ভাড়া ছিল। মা হুট করে গিয়েছে দেখে ফেরত আসতে বাধ্য হয়। জয়তুন বেগমের চোখজোড়া বড় হয়ে আছে। তিনি বিস্ময় নিয়ে বললেন, এই ব্যাপার। আমারও একটু সন্দেহ সন্দেহ লাগতেছিল বাবা।
হুঁশিয়ার সাহেব ধমকালেন, রাখো তোমার বাবা। তোমার বাবা যে আমার মাইয়ার চরিত্র নিয়ে কথা তুলছে শোনো না। এর একটা বিচার হোক আগে, পরে সব। কি আমার ভালা মানুষটা, তুমিও তো কম গালিগালাজ অপবাদ করো নাই আমারে। সেই ক্ষেত্রে ইহা কিছুই না। জয়তুন বেগম স্বামীকে চুপ করিয়ে মেয়ে জামাইয়ের দিক দৃষ্টিপাত করলেন। আমার নাতি তো লাখে একটা। ওরে অরুর জন্য কেন মানতেছ না? মা আমি মানছি না তা নয়। আমার সমস্যাটা অরুকে নিয়ে। আমি ভেবেছি এটা তন্ময়ের এক তরফ থেকে পছন্দ। ছোট থেকে তারা আপন ভাই বোনের মতো বড় হয়েছে। হুট করে সেখানে বিয়েটা, তাও আবার বয়সের এতটা গ্যাপ, আমার কাছে মানানসই লাগেনি। তার উপর পরিবার, আমার যত্নশীল পরিবার হয়তো দুভাগ হতে পারে। আমি জানি তন্ময়ের জন্য অরুকে চাইলে আমার ভাই এক পায়ে রাজি হবে। সে তন্ময়কে খুব পছন্দ করে। কিন্তু তার স্ত্রী সুমিতা রাজি হবে না বোধহয়। সুমিতার মেজ ভাইয়ের একটা ছেলে আছে। সেই ছেলের জন্য অরুকে চেয়েছে। সেখানে সুমিতা তার মেয়ে দিতে রাজি। আমি বুঝিয়েছি, তবুও মনে হয় না কোনো কাজ হবে। কারণ সুমিতা ছোট থেকে অবহেলায় বড় হয়েছে। আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর ভাইদের দেখানো ভালোবাসা দেখে সেটাকে সবকিছু ভেবে বসেছে। যতদিন তার ভুল না ভাঙে বিয়ে অসম্ভব। হুঁশিয়ার সাহেব বললেন, আনোয়ার জানে? মানে বাড়ির সবাই জানে? না, আমি আপনার মেয়ে আর তন্ময় ব্যাস। আর কেউ জানে না। আমি জানতে দেইনি। আমার ভাইগুলো পাগল। বিশেষ করে আনোয়ার। সে যদি এগুলো জানে, এই বিয়ে সম্পন্ন করেই ছাড়বে। তাতে স্ত্রীর সম্মতির অপেক্ষা করবে না। সংসার ভেঙে যাবে, তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করবে না। কিন্তু তার বড় ভাই, তার একমাত্র গার্ডিয়ান হিসেবে আমি এমনটা একদম চাই না। দীর্ঘনিশ্বাস ফেললেন হুঁশিয়ার সাহেব। কাহিনী খুব জটিল এবং বড়। মাথাটা ধরে গিয়েছে তার। তিনি জয়তুন বেগমকে বললেন, এক কাপ চা বানাই দিতে বলো তো। জয়তুন বেগম চলে গেলেন। হুঁশিয়ার সাহেব শুধালেন, কি করতে চাও এখন? বুঝতে পারছে না। মুজাহিদ খুব আগ থেকেই তন্ময়কে মেয়ে জামাই করার আশায় ছিল। গতকাল শুনলাম কলি খুব পছন্দ করে তন্ময়কে। মোস্তফা সাহেবের মাথাটা বেশ ঝুঁকে গেল। এই ছেলেকে নিয়ে তিনি আর কত যন্ত্রণায় ভুগবেন। কিছু না করেও পরিবারের মধ্যে কূটনীতি করে চলছে। বাবা আমি জানি মুজাহিদ ভাই রেগে যাবেন। কিন্তু আমার কিছুই করার নেই। খুব অসহায় হয়ে পড়েছি। কলি একটা অসাধারণ মেয়ে। আমার কোনো আপত্তি থাকতো না ওকে ছেলে বউ করে ঘরে আনতে, যদি সবকিছু নর্মাল থাকতো। আমার মনে হয় এই বিষয়ে খোলাখুলি কথা বলা দরকার মুজাহিদের সাথে। কিন্তু এখন নয়। তোমরা ঢাকা ফিরলে কথা বলবো। না হলে ঝগড়া বিবাদ হতে পারে। আপনার যা ভালো মনে হয় বাবা। ঠিক আছে। কিন্তু মনে রেখো, তোমারে আমি ছাড়ছি না। হাত পা ধরে মেয়ে নিছো আমার মেয়েকে হেনস্থা করার জন্য নাকি? মিটমাট কইরা নাও, নইলে মাইয়া আমার আমি বাড়িতে রাইখা দিম। জি বাবা। মোস্তফা সাহেব উঠে বেরিয়ে পড়লেন। মাথায় জবেদা বেগম চিন্তিত চেহারায় দাঁড়িয়ে। দ্বিধার দেয়াল টপকে কিছু বলতে পারছেন না। আবার চুপও রইতে পারছেন না। স্বামীর পাশে দাঁড়াতে না পেরে তিনি খুব ব্যথিত অনুভব করছেন। এবার মোস্তফা সাহেব এগিয়ে গেলেন। নরম সুরে আবদার করলেন, এক কাপ চা হবে। জবেদা বেগম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। কথার মানে বুঝে মাথা দোলালেন। দ্রুত কণ্ঠে বললেন, আনছি এক্ষুনি। নিয়ে রুমে এসো। আমি অপেক্ষায় তোমার। মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় কাঁঠালতলীতে অবস্থিত একটি ইকোপার্কে। পর্যটন কেন্দ্র হিসাবে অন্যতম বিখ্যাত ইকোপার্ক। এই স্থানটিতে বর্তমানে রেস্ট হাউস ও রেস্টুরেন্ট রয়েছে। এই ইকোপার্কের অন্যতম আকর্ষণ হল মাধবকুণ্ড জলপ্রপাত, পরিকুণ্ড জলপ্রপাত, শ্রী শ্রী মাধবেশ্বরের তীর্থস্থান এবং চা বাগান। ইকোপার্কে চলে গেলে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা অনায়াসে ঘোরা যাবে। এই স্বপ্নে বিভোর অরু। সে পারলে সব কয়টি জায়গা ঘুরত। কিন্তু তা কি আদৌ সম্ভব? মৌলভীবাজার জেলায় ঢুকেছে গাড়ি। আজ ড্রাইভিং করছে আকাশ। তন্ময় কপালে আঙুল চেপে বসে। ভুরু জোড়া কুঁচকে আছে সামান্য। হুট করে তার মাথা ব্যথা শুরু হয়েছে। ভীষণ মাথা ব্যথা। অরু নিজের কাঁধ ব্যাগে দুটো ফ্ল্যাক্স এনেছে। একটা কফি আর একটা চায়ের। এখন সে তন্ময়কে সাধবে নাকি না। পুকুর পাড়ের ঘটে যাওয়া ঘটনার পর থেকে বেশ লজ্জায় পড়েছে সে। মুখ ফুটে কথা বলতেও দ্বিধাবোধ করছে। সে তো শুধু তন্ময়কে পুকুরে ফেলতে চেয়েছিল।
অথচ কি থেকে কি হয়ে গেল তখন। সাবিহার পাশে কলি বসেছে, পেছনে রুবি, দীপ্ত এবং অয়ন, সামনে তন্ময় এবং আকাশ। কলি চিন্তিতভাবে সামনের তন্ময়ের দিক তাকাচ্ছে আর চোখে। অবশেষে লাজুক গলায় বলল, কপাল মালিশ করে দিব একটু। গাড়ির মধ্যে নিস্তব্ধতা বয়ে গেল। সকলেই ঘুরে ফিরে আর চোখে তন্ময় এবং কলির দিক তাকালো। কলি লজ্জায় মাথা নিচু করে ফেলেছে, মুখ তুলে তাকাতে অবধি পারছে না। তার ঠোঁট জুড়ে লাজুক হাসি। কিন্তু অরুর মোটেও পছন্দ হলো না বিষয়টা। পরে ভাবল কলি তার মতো তন্ময়েরও আপনজন। বোন হিসেবে বলতেই পারে, তাতে নেগেটিভ ভাবার কিছু নেই। নিজেকে বুঝিয়েও কেন যেন মন বুঝতে নারাজ। পরপর তন্ময়ের প্রত্যাখ্যান শোনা গেল, তার মালিশ লাগবে না। এবার সাবিহা অরুর হয়ে বলল, অরু কফি এবং চা দুটোই এনেছে, খাবি? গরম গরম কফি খেয়ে দেখ, ভালো লাগবে। তন্ময় কিছুক্ষণ চুপ রইল, তবে সময় নিয়ে মাথা দোলালো। একটু কফি খেলে মাথা ব্যথা কমতে পারে। অয়ন হাসি মুখে বলল, অরু আমার জন্য প্লিজ। অরু হেসে উঠল, ঠিক আছে। আকাশ বলল, আমার জন্যেও। অরু শব্দ করে হাসল, আচ্ছা। এবার দীপ্ত, রুবিও খাবে বলছে। শুধু কলি কিছু বলছে না, চুপচাপ এক কোনায় বসে, লক্ষ্মী মেয়েদের মতো। অরু তাকে জিজ্ঞেস করল, আপু খাবে? না, আমি ঠিক আছি। সাবিহা বলল, কেন? খা কলি, ভালো লাগবে। আচ্ছা। অরু অবাক হলো বটে। সে জিজ্ঞেস করতেই খাবে না বলে দিল। সাবিহা জিজ্ঞেস করতেই হ্যাঁ বলে দিল। বিষয়টি কি? তবে অরু গুরুত্ব দিল না। সবাই পর্যাপ্ত পরিমাণের কফি পেল। অরু নিজের কফি শেষ করে বাহিরে নজর দিল। জানালা ভেদ করে দেখতে লাগলো সবুজের সমাহার। মনে হচ্ছে সে সবুজের পৃথিবীতে চলে এসেছে। চারপাশের সবকিছু সবুজ আবডালে সাজানো। বড় বড় সবুজ গাছগুলোকে লাগছে সবুজ পাহাড়। উঁচু উঁচু পর্বতে সবুজ ঘাসের মেলা। অরুর ইচ্ছে করল ছুটে যেতে সেই সবুজের দেশে। নগ্ন পায়ে হাঁটতে ইচ্ছে করল। সবকিছু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। উপজেলা বড়লেখার কাঁঠালতলিতে পৌঁছাতে পৌঁছাতে 4টা বেজে গিয়েছে। আর বেশি দেরি নয়, সামনেই ইকো পার্ক। কিছু মুহূর্তের অপেক্ষা এখন। সাবিহা নিজের ছোট ব্যাগ কাঁধে নিয়েছে। সেটা দেখে অরুও নিজের ব্যাগ কাঁধে নিয়েছে, যেমন এখন থেকেই তৈরি হচ্ছে বেরোনোর জন্য। দূর থেকে ইকোপার্কের গেট দেখা যাচ্ছে। গাড়ি পার্ক করে নিজেদের ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে এসেছে প্রত্যেকে। অরু সকলকে পেছনে ফেলে আগে হেঁটে চলে যাচ্ছিল। হঠাৎ টান অনুভব করল ব্যাগে। তন্ময় পেছনে থেকে তার ব্যাগ টেনে ধরেছে। মাথা ঘুরিয়ে তাকালো, কিন্তু তন্ময় তাকে কেন ধরেছে বলেনি। সে তখন ড্রাইভার চাচার সঙ্গে কথা বলতে ব্যস্ত। আসমানের অবস্থা তেমন ভালো দেখাচ্ছে না। ধীরে ধীরে পরিষ্কার আকাশে ছোট ছোট মেঘ জমতে শুরু করেছে। ড্রাইভার বলছে আজ না যাওয়াই ব্যাটার। কিন্তু অরুর জেদের বসে সকলকে যেতেই হবে। হাঁটা ধরল সামনে। কিছুটা হেঁটে চলে এলো মাধবকুণ্ড ইকোপার্ক গেইটের সামনে। ইটের তৈরি গেইট। গেইটের উপরে সাদায় কালো রঙে লেখা বন বিভাগ মাধবকুণ্ড ইকোপার্ক। ছোট করে ক্যাচি গেইট রয়েছে চারপাশের ইটের মধ্যখানে। গেইটের ভেতরে আকাশি রঙের টি শার্টের সাথে কালো প্যান্ট পরে চেয়ার পেতে দারোয়ান বসে, হাতে লাঠি। 10 টাকা টিকিট কাটে জনপ্রতি একজন করে মোট 8টি। গেইটের উপরে সাদায় কালো রঙে লেখা বন বিভাগ মাধবকুণ্ড ইকোপার্ক। ছোট করে ক্যাচি গেইট রয়েছে চারপাশের ইটের মধ্যখানে। গেইটের ভেতরে আকাশি রঙের টি শার্টের সাথে কালো প্যান্ট পরে চেয়ার পেতে দারোয়ান বসে, হাতে লাঠি। 10 টাকা টিকিট কাটে জনপ্রতি একজন করে মোট 8টি। নিজেদের টিকিট নিয়ে ঢুকে পড়ে। ঢুকতেই অরু দৌড় লাগায়, সঙ্গে দীপ্ত। দুপাশে সবুজ গাছ, মধ্যে দিয়ে যাচ্ছ আঁকাবাঁকা রাস্তা। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। দেখা মিলছে নানান জাতের মূর্তির। রয়েছে বসার সিট। সাবিহা আর চোখে দৌড়ে ছুটে চলা অরুর দিক তাকালো। তারও ইচ্ছে করছে দৌড়াতে, কিন্তু নিজেকে আটকে রাখল। তার পাশেই অয়ন দাঁড়িয়ে। অয়নের কাঁধে একটা ব্যাগ, সাথে তার হাতেও। হাতের ব্যাগটা সাবিহার। অয়ন আড়ালে তার কাছ থেকে নিয়ে নিয়েছে। যেমন এতটুকু ভারের ব্যাগ সাবিহা ক্যারি করতে পারবে না। আমার ব্যাগ আমাকেই দাও। আমি নিলে কি সমস্যা? সমস্যা নেই। তাহলে উফ দিবে তুমি। সাবিহা আপু ব্যাগটা আমি নেই। কি হয়েছে? আমার এতটুকু ওজনের ব্যাগ নিতে কোনো সমস্যা হচ্ছে না। সাবিহা ভীষণ রেগে গেল।
লজ্জায় তার গাল দুটো লাল হয়ে উঠছে। হুট করে অয়ন তাকে আপু ডাকে, এটা কতটা লজ্জায় ফেলে ইদানিং তাকে, সেটা কি ছেলেটা জানে? আকাশ বিরক্ত সুরে বলল, অয়ন ব্যাগটা তোর জন্য ক্যারি করছে, এতে খারাপ কি? ছোট ভাই হিসেবে এতটুকু করতেই পারে। অয়ন মিষ্টি করে হাসল। সাবিহা হনহনিয়ে অয়নকে পিছু ফেলে চলে গেল। ছোট ভাই, ছোট ভাইয়ের মতো থাকে না কেন তাহলে? ডিস্টার্ব কেন করে সাবিহাকে প্রতিনিয়ত? পেছনে অয়ন জিহ্বায় কামড় বসালো। মজা করতে গিয়ে রাগিয়ে দিয়েছে। আকাশ না জেনে সেখানে কেরাসিন ঢেলে দিয়েছে। এখন অয়নকে বেশ কাঠখড় পোহাতে হবে তার মহারানীকে মানাতে। গেট থেকে 10-15 মিনিট হাঁটতেই দেখা মিলল সেই আশ্চর্য সৌন্দর্যের নিদর্শন, মাধবকুণ্ড জলপ্রপাত। পাথারিয়া পাহাড়ের গা বেয়েই মাধবকুণ্ড জলপ্রপাতের সৃষ্টি। গঙ্গামারায় প্রবাহিত হয়ে যাওয়া জলধারা প্রায় 162 ফুট উচ্চতা থেকে মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে এই জলপ্রপাত। দৈর্ঘ্য প্রায় 83 মিটার উঁচু পাথরের টিলার ওপর থেকে অবিরাম গতিতে ঝর্ণা আছড়ে পড়ছে নিচে। প্রায় 180 ফুট উপর হতে অবিরাম গতিতে জলরাশি নিচে পতিত হওয়ার ফলে নিচে সৃষ্টি হয়েছে একটি কুণ্ড। আর এই কুণ্ডের প্রবাহমান বারিশার মতো স্রোতধারা শান্তির বাড়িধারার মতো মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে। শান্তির প্রতীক। অরুর চোখ জুড়িয়ে গেল এই সৌন্দর্যে। পাশেই প্রত্যেকে নিজেদের ব্যাগপত্র রেখেছে। অরু নিজেরটা ফেলে পাশে দাঁড়ানো তন্ময়কে প্রশ্ন করল, এটা কতটা উঁচু তন্ময় ভাইয়া? কত উঁচু থেকে পানি পড়ছে? 162 ফুট উঁচু থেকে। শুনেছি ঝর্ণার আশেপাশে নাকি একটি কাপ থাকে, যেখানে কাপড় চোপড় বদলায়। তন্ময় হাতের ইশারায় কৌতূহল অরুকে দেখালো। মনে হচ্ছে পাথরের তৈরি একটা গুহা। ভয়ঙ্কর গুহা যার নাম কাপ। কি সুন্দর! সেখানে যাওয়া যাবে? আমি ঢুকে দেখতে চাই। বেশি করলে এক্ষুনি তোকে বের করে দিব। অরু মুখ ভেঙাল আড়ালে। পরপর আবার বলল, তন্ময় ভাইয়া আপনি এখানে, এই ঝর্ণায় দাঁড়িয়ে গোসল করেছেন? আমি শুনেছি এখানে গোসল করে। ফু, আমিও ভিজতে চাই। ঝর্ণায় যাবার রাস্তা বেশ দুর্গম এবং পিচ্ছিল। এখান থেকে দেখ। কি? অরুর চোখজোড়া রসগোল্লার মতো বড় হয়ে গিয়েছে। যে কোনো সময় বেরিয়ে আসবে। এত কষ্ট করে জলপ্রপাতের সামনে এসে দূর থেকে দেখবে। এটা আদৌ সম্ভব? তন্ময়কে অগ্রাহ্য করে দ্রুত পায়ে যেতে নিয়েছিল। তন্ময় ধমকে উঠল, এই তুই দাঁড়া। ওখানে যাবি না। কেন? আল্লাহ কেন? পানিতে না নামলে মজা কথায়। ওই আকাশ ভাইয়া। আকাশ চোখচোরা পিটপিট করল। অরুর অসহায় চোখচোরা লক্ষ্য করে বলল, পাথর গুলো পিচ্ছিল। তুই যেই তুরতুরি। পরে টরে যাবি। না না পড়ব না। ওই সাবিহা আপু যাচ্ছে। অয়ন ভাইয়া, দীপ্ত সবাই যাচ্ছে। আমিও যাব। প্লিজ। কলিত তন্ময়ের পাশে দাঁড়িয়ে। ও তো যাচ্ছে না। তুইও দাঁড়িয়ে থাক। অরু কলির দিক তাকালো। তন্ময়ের পাশেই দাঁড়িয়ে নতুন বউয়ের মতো। বিরক্ত অরুর চোখজোড়া জলে চিকচিক করছে। অসহায়, বেদনাম মুখশ্রী দেখে তন্ময়ের শক্ত হৃদয় হয়তো কিছুটা নরম হলো। বলল, সাবধানে যা। অরু মুহূর্তেই হেসে এগিয়ে গেল। ঠিকই বলেছে তন্ময়। ভীষণ পিচ্ছিল। দুর্গমও বটে। অতি সাবধানে এক একটি স্টেপ নিতে হচ্ছে। যে কোনো সময় পড়ে যেতে পারে। অরু জুতো জোড়া খুলে ফেলল। তন্ময় চেঁচাবে তার পূর্বেই অরুর তড়িঘড়ি করে পানিতে পা ভিজিয়ে দিল। ঠান্ডা পানি। সেখানে পা ভিজিয়ে রাখতেই মন ব্যাকুল হয়ে পড়ল। অরুর থেকে বেশ কিছুটা দূরে সাবিহা। সাবিহার পেছনে অয়ন। সে ভয় আছে সাবিহা পড়ে যাবে। বা কিছু একটা হয়ে না যায়। সাবিহা চারপাশ ঘুরে একটা পাথরে বসল। অয়ন পাশের পাথরে বসল। দুজনের চাহনি ঝর্ণায়, জলরাশি অবিরাম ধারায় নিচে পড়ছে। সৌন্দর্যের যেন কমতি নেই এখানে। যেখানে চোখ যায়, সৌন্দর্য। অয়ন হুট করে প্রশ্ন করল, তোমার পছন্দের প্লেস আছে, যেখানে তুমি এখনো যেতে পারোনি, তবে যেতে চাও? ছোট ভাইয়া, পাহাড়ি অঞ্চলে যাওয়া হয়নি। অয়নকে সে উঠল। ছোট ভাইয়া ডাকটা ভালোভাবে হজম হচ্ছে না। তবুও নিজেকে ঠিকঠাক রেখে বলল, আমি গিয়েছি বেশ কয়েকবার। অনেক ঘুরেছ দেখছি। ছোট্ট ভাইয়া। অনেক ঘুরেছি, তবে তোমার সঙ্গে ঘুরতে পারাটাই সব থেকে প্রিয়। ওসব তুচ্ছ। তুমি সেলিংয়ের কাজ কেন করছো না? এভাবে মিঠাই মেরে কাস্টমার জোগাতে পারবে। তুমি সেই কাস্টমার হলে আমি মিঠাই মারতে রাজি। ধুর। অয়ন হাসল।
শরীরের উপর অংশ নুয়ে হাতের মুঠোয় পানি নিল এবং সাবিহার মুখে ছুঁড়ে মারল। আচমকা আক্রমণে সাবিহার চোখ মুখ ভিজে গিয়েছে। এক ফোঁটা পানি ঠোঁটে পড়ে আছে, ঠিক মধ্যখানে। অয়ন সেখানেই বেকুবের মতো তাকিয়ে রইল। ওই পানির ফোঁটার উপর তার বেশ হিংসা হচ্ছে। দৃষ্টি সরাতে পারছে না যেন। সাবিহা বিষয়টি খেয়াল করেনি হয়তো। সে নিজেও পানি অয়নের গায়ে ছুঁড়ে মারল। অয়নের শার্ট অনেকাংশে ভিজে গেল। সে হেসে সাবিহার দিক আবারও পানি ছুড়ল। সাবিহাও ছুড়ল। দুজনের পানি ছোড়াছুড়ি একটি খেলায় পরিণতি হল। হাসি ঠাট্টা তামাশার মধ্যে সাবিহা ভুলে বসল তার সামনের ছেলেটি বয়সে তার থেকে ছোট। ভুলে বসল প্রতিবেশী, পরিবার। এ মুহূর্ত শুধু তার এবং অয়নের। দীপ্ত অন্য পাশে যাবে। চারপাশে বাচ্চাদের দেখার মতো সুন্দর সুন্দর স্থান আছে। সাথে আছে পুতুলে মূর্তি। বেশ কিছু ভাস্কর্য রয়েছে বলা যায়। দীপ্ত সেগুলো দেখবে, আকাশ তাকে নিয়ে যাবে সে সময় তন্ময় বলল। কলিকে সঙ্গে নে। ও জলপ্রপাত দেখতে তেমন ইন্টারেস্ট না। কলি দ্রুত মাথা দুলিয়ে বলল, না সমস্যা নেই, আমি আপনার সাথে থাকতে। তন্ময় তাকে কথা শেষ করতে দেয়নি। যাও আকাশের সাথে। আকাশ বলল, চলো। খুব সুন্দর চারপাশ। জলপ্রপাত এতক্ষণ দেখার মতো কিছু না। কলি একদমই যেতে চাচ্ছে না। কিন্তু কি করার। চোখমুখ অন্ধকার করে ওদের সাথে গেল। তন্ময় একাই দাঁড়িয়ে। তার দৃষ্টি কিছুটা দূরের অরুতে। অরু পাথর পেরিয়ে কিছুটা নামছে তো আবার উঠে আসছে। দুহাতে পানি তুলে দূরে ছুঁড়ে মারছে। না হলে চারপাশের সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎ পেছনে ফিরে দেখল তন্ময় এগিয়ে এসেছে। দুহাত দূরে হবে তার থেকে। অরু একগাল হেসে পানি ছুঁড়ে মারল তন্ময়ের দিক। তন্ময় হাত নিজের মুখের সামনে ধরে বলল, অরু। অরু থামল না। পুনরায় ঝুঁকে দুহাতের সাহায্যে এক গাদা পানি ছুঁড়ল। পরপর আরো কিছু মুহূর্তেই তন্ময়ের উপরের অংশ ভিজে গিয়েছে। তাও তার চোখ মুখের আগের আভাস নেই। অরুর সাহস বেড়ে গেল। সে পাগলের মতো পানি ছুঁড়তে লাগল। তন্ময় এক পর্যায়ে পাথর টপকে এগিয়ে যাচ্ছে অরুর দিক। অরু হেসে সেখান থেকে যেতে নিয়েছে। কিছুটা গিয়েছেও। কিন্তু তন্ময় একদম কাছে চলে এসেছে দেখে হন্তদন্ত ভঙ্গিতে ছুটতে নিয়ে পাথরে পা পিছলে পড়ে যায়। বেকায়দায় পড়ে আর্তনাদ করছে। চোখের পানিতে গাল ভিজে উঠেছে। তন্ময় তখনই চিৎকার দিয়ে দৌড়ে ছুটেছে। কিন্তু ধরতে সক্ষম হয়নি সময় মতো। দ্রুত পায়ে এসে অরুকে তুলতে চাইল। অরু উঠতেও পারছে না। অতঃপর অরুর ঘাড়ে এবং হাঁটুর নিচে ধরে পাজা কোলে তুলে নিল। যেখানে ব্যাগগুলো রাখা সেখানে এনে বসালো। অরুর হাঁটু ছুলে গিয়েছে। হালকা রক্তের দাগ উঠেছে প্যান্টের উপর দিয়ে। পায়ের পাতা ছুলেছে, সাথে হাড্ডি বেঁকেছে হয়তো। নড়াতেও পারছে না। তন্ময় ধমকাতে গিয়েও ধমকাল না। রাগকে নিয়ন্ত্রণ করে পায়ে ছুতে যেতেই অরু পা সরিয়ে ফেলল। ব্যথা পাই। তন্ময় চোখ রাঙিয়ে পাটা টেনে নিজের দিক আনল। দু একটা মোচড় দিবে পূর্বেই অরু চিৎকার করে উঠল, মরে যাব। ধরবেন না একদম। অরুর হাত তন্ময়ের কাঁধ শক্ত করে চেপে। ব্যথা আর ভয়ে চোখ বন্ধ করে আছে। ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। গাল বেয়ে চোখের পানি পড়ছে। তাকে তন্ময় কিছুক্ষণ দেখে বলল, চোখ খল ত। অরু ভয়ে ভয়ে খুলল। তন্ময় বলল, এখানে আরেকটি ঝর্ণা আছে জানিস? সত্যি? কি নাম? পরিকুণ্ড ঝর্ণা। সেটাও খুব সুন্দর। আমরা যেতে পারবো না সেখানে? পারবো। 10 মিনিট হেঁটে গেলেই সেটা দেখতে পারবো। সত্যি? অরু খুশিতে হঠাৎ পরিবর্তন হওয়া তন্ময়কে একদমই খেয়াল করতে পারেনি। চোখজোড়া জ্বলজ্বল করছে তার। স্বপ্নে বিভোর সে হঠাৎ পিনপিনে কষ্ট অনুভব করল। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। পরপর তার পায়ে তন্ময় জুতো পরিয়ে দিল। তারপর উঠে দাঁড়ালো। বলল, দেখি উঠে দাঁড়া। অরু ভেজা নয়নে উঠে দাঁড়ালো। পা ঠিক হয়ে গিয়েছে। একটা মোচড় দেওয়ার জন্য কি ব্রিলিয়ান্ট অভিনয় না করল। এত সুন্দর অভিনয় তন্ময় কবে শিখেছে? অরু কি গাধি? তার মানে সব মিথ্যে বলেছেন? না, ঝর্ণা আরেকটি আছে পাশে। চলুন যাই সেখানে। প্রমিজ আর দৌড়াদৌড়ি করব না। আপনার পাশে পাশে থাকব। তন্ময় শক্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। যেমন ওয়ার্নিং দিচ্ছে এটাই শেষবার। অবশেষে রাজি হলো। অরুকে নিয়ে সেদিকটায় হাঁটা দিল। হাঁটতে অরুর একটু কষ্ট হচ্ছে বটে। পা থেকে চিনচিন ব্যথা অনুভব করছে। তন্ময় হঠাৎ তার বাম হাত অরুর সামনে এগিয়ে দিল।
কিন্তু আজ হাত ধরতেও লজ্জাবোধ করছে অরু। পরপর বেশ কিছু লজ্জাজনক সিচুয়েশনে পড়েছে সে। অবশেষে ধীরে তন্ময়ের হাতের সাহায্য নিয়ে হাঁটতে লাগলো। চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেল সেই আকর্ষণীয় ঝর্ণার সামনে। এই ঝর্ণা অন্যরকম সৌন্দর্যে ঘেরা। তবে এবার আর তন্ময় তাকে যেতে দেয়নি কাছে। দূর থেকেই দেখতে হচ্ছে। অরু বলল, আমাকে একটা ছবি তুলে দিবেন? না, না বলবেন না। এখানটায় দাঁড়াবো। আপনি পুরো ঝর্ণা সহ আমাকে তুলবেন কেমন? সংসার জীবন অনেকটা একটি যুদ্ধের ময়দান। প্রথম যখন এই যুদ্ধের ময়দানে পা রাখেন, তখন শুধু যুদ্ধ করে যান একজনের জন্য, আপনার স্বামী। তারপর নিজের সন্তান। এখানে যুদ্ধের নামে চলে মায়ার খেলা। কষ্ট, দুঃখ, যন্ত্রণা উপলব্ধি করেও এই ময়দান ত্যাগ করতে পারবেন না। মায়ার জালে আটকানো এই মন আপনাকে ত্যাগ করতে দিবে না। কারণ শতসহস্র যন্ত্রণা লাঘব হয়ে যাবে এক টুকরো সুখ উপলব্ধি করে। এই বছরের পর বছর যত্ন নিয়ে গড়া সংসার যখন ছেড়ে চলে এসেছেন, মনে হয়েছিল তিনি এক টুকরো জীবন ফেলে এসেছেন। জীবনটুকু ফিরিয়ে পাওয়ার স্বপ্ন, একটি দুঃস্বপ্নের বাস্তবতা নেহাতি। আজ তার সেই স্বপ্ন মুহূর্তেই কেমন বাস্তব রূপ ধারণ করতে বসেছে। চায়ের কাপ নিয়ে রুমের সামনে দাঁড়িয়ে আছেন। দরজাটা খুলে ঢুকবেন শুধু। কিন্তু অদৃশ্য এক দ্বিধা নামের লজ্জা তাকে ছেকে ধরেছে। স্বামীর সঙ্গে বছর বছর ধরে কথা হয়নি। হয়নি দেখা সাক্ষাৎ। পাশে বসে দীর্ঘ আলাপ আলোচনা থেকেও বহু দূরে রয়েছেন। পাশাপাশি বসে চায়ের কাপে ঠোঁট বুলিয়ে হাসিতে মাতোয়ারা হবার দিনগুলো মনে করতেই চোখের কোণ ভিজে উঠে। তাই হয়তো সেই যুবতী মনের অনুভূতি উকিঝুঁকি দিচ্ছে। দ্বিধাবোধ করতে থাকা তাকে অবাক করে দিয়ে ভেতর থেকে মোস্তফা সাহেব প্রশ্ন করলেন, এসেছো? চিরচেনা সেই ডাক। দ্বিধাবোধ ফেলে জবেদা বেগম রুমে ঢুকলেন। মোস্তফা সাহেব বইপত্র হাতাচ্ছিলেন। জবেদা বেগমকে দেখে এগিয়ে গেলেন। হাত থেকে চায়ের কাপ নিয়ে চেয়ারে বসলেন। বসো। জবেদা বেগম জোরসর হয়ে বসেছেন। বুড়ো বয়সী মন আজ যুবতীর খাতায় নাম লিখিয়েছে। আর চোখে স্বামীর পানে তাকালেন। চায়ে চুমুক বসিয়ে দীর্ঘশ্বাস নিলেন মোস্তফা সাহেব। নরম সুরে শুধালেন, রাগ কমেছে? জবেদা বেগমের মুখশ্রী মুহূর্তেই অন্ধকারে পরিণত হয়েছে। বিষণ্ণতা, কষ্ট, দুঃখ সবকিছু একত্রে ফুটে উঠছে মুখমণ্ডলে। চোখজোড়া জ্বালা করছে তার। মাথা নিচু করে সর্বোচ্চ চেষ্টা করলেন নিজেকে সামলাতে। কিন্তু ব্যর্থ হচ্ছেন। এই মুহূর্তের জন্য তিনি 2 বছর ধরে অপেক্ষা করেছেন। এই ভেবেছেন, স্বামী দ্বিধার দেয়াল টপকে চলে আসবেন তার মান ভাঙাতে। ঠিক যেমনটা করে এসেছেন দীর্ঘকাল ধরে। দিনের পর দিন যেতে লাগলো কিন্তু জবেদা বেগমের দীর্ঘ অপেক্ষার প্রহরের সীমান্ত দেখা দিচ্ছিলই না যেমন। নিজের গোছানো সংসার, ভালোবাসার স্বামী ফেলে আলাদাভাবে থাকার মতো কষ্ট পৃথিবীতে হয়তো দ্বিতীয়টি ছিল না তার জন্য। রাগ তো তার কবেই ধুয়ে মুছে চলে গিয়েছে। বুকে শুধু একরাশ অভিমান ছিল। আজ সেই অভিমান স্বামীর একটি কথায় চলে গেল মুহূর্তেই। জবেদা বেগমের গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়তে নিচ্ছিল। তিনি মাথাটা ঘুরিয়ে মুছে নিলেন। মোস্তফা সাহেব হাতের চায়ের কাপটি টেবিলে রেখে জবেদা বেগমের পাশে চেয়ার টেনে বসলেন, শুধালেন, কাঁদছো? না তো। কাঁদবো কেন? আমি দেখছি। চোখের পানি নাকের পানি এক করে ফেলছো। মোটেও না। শুধু চোখে পানি। কই নাকে তো নেই। কাঁদলে আমার নাকের পানি বেরোয় না। মিথ্যা বলবেন না। তার মানে স্বীকার করছো যে তুমি কাঁদছো? জবেদা বেগম চুপ করে রইলেন। সেই ঘুরিয়ে ফিরিয়ে তাকে নিজের মুখে স্বীকার করিয়েই ফেলল। দেখেছে যেহেতু কাঁদছে তাহলে দেখতেই থাকুক। কেন প্রশ্ন করে বাচ্চাদের মতো? মোস্তফা সাহেব গম্ভীর স্বরে হাসলেন। হাত বাড়িয়ে চোখের পানি মুছিয়ে দিতে নিয়ে বললেন, আমি তো তোমাকে হাজার রকম ভাবে কাঁদতে দেখেছি। আমি আপনাকে হাজার রকম ভাবে রাখতে দেখেছি। তাই বুঝি। আমি তো রাগী না। শান্ত মানুষ। পানির মতো শান্ত। এভাবে আপনি মিথ্যে বলতে পারছেন? সেইবার সামান্য একটু ব্যাপার নিয়ে আপনি রেগে রুমের ড্রেসিং টেবিল ভেঙে ফেলেছিলেন, মনে নেই? ভুল বশত হয়েছিল। আপনি এখন সম্পূর্ণ মিথ্যে বলছেন। তাহলে সত্যি কিছু বলি। মোস্তফা সাহেবের ঠোঁটের ফাজলামো হাসিটুকু গায়েব হয়ে গিয়েছে। খুব নরম সুরে বললেন, তোমাকে ছাড়া আমি ভালো নেই। ভালো থাকতে পারবো না। এই 3টি বছর আমার জন্য হাজার বছরের সমান।
আমি খুব লজ্জিত সেদিনের জন্য। আর কখনো এমন ভুল হবে না। মাফ করে দিবে আমায়। জবেদা বেগম ডুকরে কেঁদে উঠলেন। স্বামীর বুকে আলগোছে মাথা রেখে কাঁদতে লাগলেন। তার অপেক্ষার অবসান ঘটেছে তাহলে। অপেক্ষাকৃত সেই মুহূর্ত আঁচলে ধরা দিয়েছে। মোস্তফা সাহেব আদুরে ভাবে জড়িয়ে রেখেছেন। মাথায় হাত বুলিয়ে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছেন। তার নিজের চোখজোড়াও যে জ্বলছে। বুকের যন্ত্রণা লাঘব পেয়ে বসেছে তাকে। জবেদা বেগম ফুপিয়ে বললেন, না, মাফ করবে না বলছো? কি করলে মাফ করবে? কান ধরব। আচ্ছা ধরি তাহলে। মোস্তফা সাহেব সত্যি হাত উঠিয়েছেন কান ধরতে। জবেদা বেগম দ্রুত তাকে আটকালেন। কি করছেন? মোস্তফা সাহেব হাসলেন। জবেদা বেগম চিন্তিত সুরে প্রশ্ন করলেন, বাবা কি বলল? সবকিছু বুঝিয়ে বলতে পেরেছেন? বাবা মেনেছেন। তিনি বুঝেছেন আমাদের সিচুয়েশন। তবে তোমার ভাই বড় একটা গন্ডগোল পাকাবে মনে হচ্ছে। ভাইয়াকে বুঝালে সে নিশ্চয়ই বুঝবে। তুমি কি চাও? তন্ময়ের জন্য কলি। আমার ছেলে যাকে চায়, আমি তাকেই চাই। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা শেষ হতেই জবেদা বেগম মনের সব অভিমান মোস্তফা সাহেবের সামনে তুলে ধরছেন। মোস্তফা সাহেব মুচকি হেসে স্ত্রীর সকল অভিযোগ মাথা পেতে নিচ্ছেন। কয়েকবার বলেছেন, এমনটা আর কখনো হবে না। অরু ভাঙা পা নিয়ে আবারও পাথরের চূড়ায় পড়েছে। এবার দুপা অবশ প্রায়। রাগের চূড়ান্তে পৌঁছে তন্ময় আকাশ ফাটিয়ে অরুকে ধমকেছে। তার রাগী উচ্চ স্বরের কণ্ঠ শুনে কেঁপে উঠেছে আশেপাশের অপরিচিত মানুষজন অবধি। ব্যথা এবং ধমক খেয়ে অরুর চোখায় পাতায় অশ্রু। অশ্রুসিক্ত তাকে এবার সাবিহা নিজের সাথে নিয়ে হাঁটছে। ব্যথায় ঘুমিয়ে সে সাবিহার সাথে ধীরে এবং খুঁড়ে খুঁড়ে হাঁটছে। মেঘাচ্ছন্ন আকাশ হতে বজ্রপাতের শব্দ শোনা গেল। বৃষ্টির দুয়েক ফোঁটা পানি শরীর ছুঁয়ে দিয়ে গিয়েছে। আকাশ দীপ্তকে নিয়ে এসেছে মাত্রই। চল বেরিয়ে পড়ি। সন্ধ্যা হয়ে গিয়েছে। বৃষ্টিও নামবে মনে হয়। তন্ময় মাথা দলাল। নিজেদের ব্যাগগুলো কাঁধে নিয়ে সকলেই রওনা হয়েছে। ইকোপার্ক গেইটের সামনে আসতে না আসতেই তুমুল বৃষ্টি নেমেছে। আচমকা বৃষ্টিতে উপস্থিত সকলেই খানিক ভিজে গেল। দ্রুত গাড়ির দিক ছুটেছে প্রত্যেকে। অরু ভাঙা পা নিয়ে দাঁড়িয়ে পড়ল। দুঃখে কষ্টে তার কান্না পাচ্ছে। অবশ্য ভুল তার নিজের। কিন্তু তারপরও তন্ময়ের উপর করা অভিমান যেমন ফ্রি। একটু কিছুতেই অভিমান করে বসে এই মন। এই সাবিহা তাকে ফেলে দৌড়ে গাড়িতে উঠে বসেছে। কই সাবিহার উপর তো অভিমান হলো না। ওই তো আকাশ, দীপ্ত, রুবি এবং অয়ন্য চলে গিয়েছে তাকে ফেলে, কই তাদের উপর তো অভিমান হচ্ছে না। তাহলে কেন শুধু তন্ময়ের উপর তার সকল অভিমান? ভেজা নয়নে বৃষ্টির মধ্যে তাকালো সামনে দাঁড়ানো তন্ময়ের পানে। নিজে দাঁড়িয়ে ভিজছে তাকেও ভেজাচ্ছে। ধরে নিয়ে গেলে কি এমন হবে? এত রাগ। অরু কি ইচ্ছে করে পড়েছিল? আচমকা ধাক্কায় পড়েছে। এদিকে গাড়িতে বসা কলিকে বেশ চিন্তিত লাগছে। তাকে এক প্রকার টেনে গাড়িতে তুলেছে সাবিহা। কলি উঠতে চাচ্ছিল না। বারংবার প্রশ্ন করছিল, তন্ময় ভাইয়া তো ওঠেনি এখনো। পড়ে উঠবে। কথাটা বলেই আগ্রহী চোখে সামনে তাকিয়ে রইল সাবিহা। একই অবস্থা গাড়িতে বসা প্রত্যেক সদস্যের। যেমন সামনে খুব আকর্ষণীয় ফিল্ম চলছে। আকর্ষণীয় বটেই। এই তন্ময় বৃষ্টির মধ্যে ঠাই দাঁড়িয়ে। তার পেছনে অরু দাঁড়িয়ে কাঁদছে। দুজন ভিজে চুপচুপে ইতিমধ্যে। কেউ কোনো কথা বলছে না। তাদের দেখে মনে হচ্ছে ফিল্মের নায়ক নায়িকা। নায়ক নায়িকার উপর চরম বিরক্ত। বিরক্ত হয় মূলত দাঁড়িয়ে। না এগিয়ে যাবে নায়িকাকে বাঁচাতে আর না সে যাবে না বাঁচিয়ে। এক পর্যায়ে অরু খুঁড়ে খুঁড়ে নিজেই হাঁটা ধরেছে গাড়ির দিক। লাগবে না তার সাহায্য। একাই যেতে পারবে। এই অরু ভাঙা পা নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। 101 ডিগ্রি জ্বর নিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষা। এখান থেকে এখানে যেতে তার বাহাতের ব্যাপার। হুট করে নিজেকে হাওয়ায় ভাসতে অনুভব করল। চিৎকার করে চেপে ধরল তন্ময়ের শার্ট। তন্ময় রাগে কাঁপছে। আর চোখে অরুকে চোখ রাঙাল। মনে হলো, অরুকে চিবিয়ে চিবিয়ে খাবে। এক টুকরো গোস্ত ফেলবে না। হনহনিয়ে হাঁটা ধরেছে গাড়ির দিক। অরুকে বেশ নাজুক লাগছে। তন্ময়ের কোলে শুয়ে থাকা সে আশ্চর্যের শেষ সীমানায়। ভ্যাবলার মতো তাকিয়ে থাকা ছাড়া কোনো গতি নেই। গাড়ির সামনে এসে থেমেছে তন্ময়। ভেতরে অরুকে এক প্রকার ছুঁড়ে ফেলেছে। তারপর পাশে নিজে উঠে বসল। নিস্তব্ধতা চারপাশ জুড়ে। কারো কোনো কথা নেই।
নিস্তব্ধতার মাঝে আকাশের হাসির শব্দ শোনা গেল, পরপর দীপ্তর এবং সাবিহার। তাদের হাসির কারণ বুঝল না কলি। সে ভ্রু জোড়া কুঁচকে তাকিয়ে আছে অরুর দিক, যে আপাতত কাঠোকাঠ হয়ে বসে। এত সব মানুষ এখানে, কেউ অরুকে সাহায্য না করে চলে এলো কেন? তন্ময় বা সেভাবে দাঁড়িয়ে রইল কেন? কলি কিছুই বুঝতে পারল না। তবে মনের কোণায় একটি অদ্ভুত যন্ত্রণা উপলব্ধি করল। অরুর ডান পাশে তন্ময়, বাম পাশে রুবি এবং দীপ্ত। পেছনে অয়ন, সাবিহা এবং কলি। সামনে ড্রাইভার এবং আকাশ। বৃষ্টির মধ্যে গাড়ি চলতে শুরু করেছে। অরুর ঘোর কেটেছে বেশ সময় নিয়ে। সে আসলেই কল্পনা করেনি তন্ময় তাকে এভাবে সকলের সামনে কোলে তুলে নিবে। এর জন্যই এতটা চমকেছে যে বোধগম্য হারিয়ে বসেছিল। সাবিহা ব্যাগ থেকে তাওয়াল বের করে দিল তন্ময়ের দিক, ভেজা কাপড়চোপড় পরেই বাকিটা রাস্তা যেতে হবে। তারা যে হোটেল নিবে এক রাত্রের জন্য তাও সম্ভব নয়, আগ থেকে বুকিং দিয়ে রাখতে হয়। কে জানতো এভাবে হুট করে ওয়েদার খারাপ হয়ে যাবে। বাজারের সামনে গাড়ি থামানো হয়েছে। এখানে একটি পপুলার হোটেল আছে। এখানে চাইনিজ এবং ইটালিয়ানো ডিশেস ছাড়াও নামিদামি অনেক খাবারই পাওয়া যায়। আকাশের বেশ চেনা জানা হোটেল। তিনজন পুরুষ মিলে বেরিয়েছে গাড়ি থেকে। উদ্দেশ্য কিছু ভালো খাবার প্যাক করা সকলের জন্য। ঘণ্টাখানেক সময় অপেক্ষা করে খাবার নিয়ে বেরিয়ে এসেছে হোটেল থেকে। গাড়িতে উঠতেই আবারও চলছে গাড়ি। খিদে পেটে নিয়ে সকলে হামলে পড়েছে খেতে। যে যার মতো নিয়ে নিয়েছে নিজেদের পছন্দের ডিশ। সবাই খেতে ব্যস্ত, শুধু কলি বাদে। সে খাবে না জানাচ্ছে বারবার। তন্ময়কে বিরক্ত লাগলো বটে। কোনো সমস্যা? আমি তো তোমাকে হোটেল যাবার আগে প্রশ্ন করে গেলাম কি খেতে চাও। বললে যে কোনো কিছু হলেই হবে। তাহলে এখন কি হয়েছে? খারাপ লাগছে আমার। বেশি খারাপ লাগছে। না, এই একটু আর কি। সাবিহা বলল। শুয়ে থাক, ভালো লাগবে। অরু আর চোখে খাবারের দিক তাকালো। জিভ ভিজে উঠছে তার। বলল, আপু আপনি সত্যি কি খাবেন না? খাবো না। তাহলে আমি খাই। বলেই অরু নিজের খাবার শেষ করে কলির খাবার খেতে লাগলো। খাওয়ার পর্ব চুকাতেই মনমেজাজ তরতাজা হয়ে গেল সকলের। পেছনে বসা অয়নের ঠোঁট থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। অরু ঘুরে বসল। অয়নের দিক জল জল চোখে তাকিয়ে আবদার করল, অয়ন ভাইয়া গান শোনাবে। তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো। কে বলল? সাবিহা আপু। সাবিহা আকাশ থেকে পড়ল যেমন। ধমকে উঠল অরুকে। কখন বলেছি তোকে? দীপ্তও গান শোনার লোভে অরুর সঙ্গ দিল। হ্যাঁ, সাবিহা আপু বলেছে। আমিও শুনছি। নির্বাক সাবিহার পানে হেসে তাকালো অয়ন। নিজেকে বেশ সামলে রেখেছে সে। সাবিহা নিজের পরিবারের সঙ্গে এসেছে। এখানে তার অসভ্যতা বা প্রেমিকগিরি সাজে না, তাই অতটা কাছে যাচ্ছে না বা অযথা কথা বলছে না। সাবিহা এখনো পুরোপুরি মানতে পারেনি তাদের সম্পর্ক। অয়ন বুঝতে পারছে, তাই হয়তো একটু দূরত্ব রেখেছে পরিবারের অজুহাত ধরে। আকাশ হুট করে ঘুরে বলল, জানো অয়ন, তন্ময় খুব ভালো গিটার বাজাতে পারে। সাথে গানও গাইতে পারে। তবে শয়তানটা গায় না। ভার্সিটির চতুর্থ ইয়ারে আমাদের গ্যাং পার্টি হয়। ফ্রেন্ড সার্কেল। তো সেখানে যার গান গাওয়ার ছিল সে আসেনি। তখন উপায় না পেয়ে তন্ময় গিটার বাজিয়ে গান গায়। সেই কি মারাত্মক দৃশ্য! আমার ল্যাপটপে আছে। অয়নের কণ্ঠে বিস্ময়। তাই বুঝি? আমাকে মেইল করো তো। তন্ময় বিরক্ত হলো। উফ, রাখো এগুলো। আকাশ চুপ মেরে গেল। কথা আবারও ঘুরে অয়নের দিক ছুটল। অয়নকে একটি গান গাইতেই হবে। সকলের জোরাজুরিতে অয়ন পরিশেষে রাজি হয়। সাবিহা উপরে উপরে পরোয়া না করার ভান ধরলেও মনে মনে সে ব্যাকুল। ব্যাকুল অয়নের গলায় গান শোনার জন্য। কি গান গাইবে অয়ন? অয়ন সময় নিয়ে সুর তুলেছে। হতে পারে এ পথের শুরু। নিয়ে যাবে আমাদের অজানায়। তুমি আমি আমাদের পৃথিবী। সাজিয়ে নিব ভালোবাসায়। ভালোবাসি বলে দাও আমায়। বলে দাও হ্যাঁ, সব কবুল। তুমি শুধু আমারই হবে। যদি করো মিষ্টি এই ভুল। হাতে হাত রাখতে পারো। সন্ধি আঙুলে আঙুল। ভালোবাসা বাড়াতে আরো। হৃদয় ভীষণ ব্যাকুল। নিস্তব্ধ গাড়ির মধ্যে শুধু অয়নের পুরুষালী কণ্ঠ। এবং খুব কাছ থেকে সেই কণ্ঠে গান শুনছে সাবিহা। বুকের এই উথাল পাথালের কোনো নাম আছে। বাড়ির এক একজন সদস্য বেশ দুশ্চিন্তায়। বাইরে তুমুল বৃষ্টি। বাতাস ছেড়েছে প্রবল বেগে। আবহাওয়া ভালো না। তার উপর রাতের আধার।
দুশ্চিন্তায় রয়েছেন দায়িত্বশীল হুঁশিয়ার সাহেব। বাচ্চাদের চিন্তায় কেউই ঘুমাতে যাননি। ঘড়ির কাঁটা 2:45-এ ছুঁই ছুঁই প্রায়। হুঁশিয়ার সাহেব তারা লাগালেন মোস্তফা সাহেবকে। আবার কল দেও। দেখ তো। মুহূর্তেই গাড়ির শব্দ শোনা গেল। পৌঁছেছে তন্ময়দের গাড়ি। বাড়ির বাচ্চারা সহিসালান্ত পৌঁছেছে দেখে সকলেই দীর্ঘশ্বাস ফেললেন। আনোয়ার সাহেব খুঁড়ে খুঁড়ে হাঁটা মেয়েকে বুকে জড়িয়ে নিয়েছেন। চিন্তিত চোখমুখে পা দেখতে বসেছেন মেয়ের। অরুর দুপা ফুলে উঠেছে। বৃষ্টিতে ভিজে আর ও দুর্গম অবস্থা। লালচে হয়ে গিয়েছে পায়ের গড়ালির চারপাশ। আনোয়ার সাহেব কাউকে কোনো প্রশ্ন করেননি, কি হয়েছে বা কিভাবে তার মেয়ে পড়েছে। নিজের মেয়েকে তিনি ভালোভাবে চিনেন। বরং এই মেয়েটা সহিসালান্ত বাসায় পৌঁছালে তিনি দুশ্চিন্তায় পড়তেন বরং। মোস্তফা সাহেব বললেন, খুব রাত হয়েছে। এখন ডাক্তার পাওয়া মুশকিল। কাল সকালেই আসতে বলবো। তুই ওকে উপরে নিয়ে যা। আর সুমিতা গরম পানি বসাও। আনোয়ার সাহেব মেয়েকে নিয়ে নিজের রুমের দিক হাঁটা দিয়েছেন। সুমিতা বেগম রান্নাঘরে ছুটছেন পানি গরম করতে। একটু গরম ছ্যাঁকা দিলে ফুলা ভাবটা কমতে পারে। মোস্তফা সাহেব বিরক্ত চোখে তাকালেন ছেলের দিক। মেয়েটা এভাবে দুপা ভেঙে এসেছে। তুমি করছিলে কি? তন্ময়ের পূর্বে কলি জবাব দিল। ভাইয়া তো সর্বক্ষণ দেখে দেখে রেখেছে। অরু নিজেই এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল। এত বড় মেয়েটা। হুঁশিয়ার সাহেব বললেন, তোমাকে পাকামি করতে হবে না, নিজের রুমে যাও। কলি বিষণ্ণ অনুভব করছে। মেজাজ এভাবেই ভীষণ খারাপ তার। তন্ময় সর্বক্ষণ শুধু অরুর পাশে ছিল। একটুখানি ছাড় পায়নি লোকটা। বাসায় এসে আবার কথা শুনছে ওই মেয়েটার জন্য। কলি চোখমুখ কালো করে চলে গেল। মোস্তফা সাহেব আনোয়ার সাহেবের রুমের দিক হাঁটা দিয়েছেন। জয়া বেগমও সাথে গেলেন চিন্তিত চেহারায়। মেয়েটার পায়ের কোনো খারাপ অবস্থা না হয়ে যায়। তন্ময় ও তার বাবা মায়ের পেছনে পেছনে এসেছে। দরজার সামনেই দাঁড়িয়ে পড়ল। ভেতরে গেল না। এখন উজ্জ্বল রুমে অরুর পায়ের দিক তাকানো বেশ দুষ্কর। ডাক্তার জুবায়ের এসেছেন। অরুর পায়ের চেক আপ করে গিয়েছেন, সিরিয়াস ইনজুরি নয়। রেস্ট নিলে সেরে যাবে। ডাক্তার যেতে না যেতেই অরু খুঁড়ে খুঁড়ে বেরিয়ে এসেছে রুম থেকে। ড্রয়িং রুমে কেউ নেই। বাড়ির বাইরে থেকে আওয়াজ আসছে। সকলেই নিশ্চয়ই সেখানে। ভালোই হয়েছে। অরুকে ধমকানোর মতো কেউই নেই। সে রান্নাঘরের দিকে এগোলো। ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে। গলাটা শুকিয়ে কাঠোকাঠ। রান্নাঘরে শুধু শাপলা বেগম। বেশ খুশি দেখাচ্ছে তাকে। মুখমণ্ডল জুড়ে এক অসাধারণ গ্লো ফুটে উঠেছে। অরুর হাসি খুশি মানুষের মনের অবস্থা শুনতে বেশ ভালো লাগে। সে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করতে করতে বলল, কি হয়েছে মামি? আপনাকে এত খুশি দেখাচ্ছে যে? শাপলা বেগম রুটি ভাজতে ব্যস্ত ছিলেন। অরুর প্রশ্নে মুচকি হাসলেন। তারপর শব্দ করে হাসলেন। অরু আরও উদ্বিগ্ন হলো জানার জন্য। কি এমন সুসংবাদ যে শাপলা বেগম এতটা খুশি? অরু বোতল হাতে এগিয়ে গেল। আগ্রহী কণ্ঠে শুধালো, বলো না। বলছি দাঁড়া। রুটি উল্টে নেই। অরু অধৈর্য ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কৌতূহল সে নিতেই পারে না। এর জন্য পানিটুকু এখনো গিলতে পারছে না। শুনেই খাবে পানি। শাপলা বেগম ঘুরে দাঁড়ালেন। চারপাশে চোখ বুলিয়ে নিলেন, কেউ নেই। তিনি ধীরে বললেন, খুব শীঘ্রই বিয়ে খেতে চলেছিস। অরু খুশিতে লাফিয়ে উঠল। চোখজোড়া জল জল করছে তার। সত্যি? কার হলেই জানবি নে। এই না প্লিজ বলো। আমি উদ্বিগ্ন মানুষ। না শুনলে ঘুমাতে পারবো না। শাপলা বেগম ধীরে বললেন, কথা হচ্ছে বড়দের মাঝে। কলি আর তন্ময়ের বিয়ের তারিখ ঠিক হবে বলে। কথাটুকু বলেই তিনি নিজ মনে হাসলেন। মেয়ের জন্য এমন ভালো এবং আপন ছেলে পাবেন, ভাবতেই পারেননি। তাদের তন্ময় তো চাঁদের টুকরো। এই ছেলেকে মেয়ে জামাই পাবেন ভেবেই তিনি উদ্বিগ্ন প্রায়। রান্নাঘরে সে মুহূর্তে ফ্রিজ হাতে কলি ঢুকে। মায়ের কথা শুনে সে লুকিয়ে পড়ে। লজ্জায় তার শ্বাসরুদ্ধকর অবস্থা। বুকে হাত চেপে অরুণায় মুখ লুকাল। যেতে নিয়েও গেল না। দাঁড়িয়ে রইল আরও কিছু শোনার জন্য। অরু নিজের কানকে তখনও বিশ্বাস করতে পারেনি। হাসি খুশি মুখমণ্ডল মুহূর্তেই আধারে পরিণত হয়েছে। ঠোঁটের হাসিটুকু হারিয়ে ফেলেছে। বুকটা ধূপ করে উঠছে ক্ষণে ক্ষণে। অস্পষ্ট স্বরে বলল, কি? আরে বাবা, আমাদের কলি আর তন্ময়ের বিয়ের সানাই বাজতে চলেছে খুব দ্রুত। অরুর হাত থেকে কাচের বোতলটা শব্দ করে পড়ে গেল।
পড়েছেও ঠিক তার পায়ের উপর। যতটা উচ্চতা অনুযায়ী বোতল পড়েছে, এতক্ষণে অরুর পা ধরে চিৎকার করার কথা, কিন্তু কোনো প্রকার চিৎকার, আর্তনাদ তার মুখ থেকে শোনা গেল না। বোতল ভেঙে তার পায়ের পাতা রক্তাক্ত হয়ে গিয়েছে। অরুর বদলে শাপলা বেগম চেঁচিয়ে উঠেছেন। তার চেঁচানোর শব্দে দৌড়ে ছুটে এসেছেন জয়া বেগম। পরপর সাবিহা। তখনও অরু ঠাই দাঁড়িয়ে। বিস্ময়, অবিশ্বাস তার মুখশ্রীতে ভেসে। কিছু মুহূর্তের জন্য তার ভেতর থেকে রুহু চলে গিয়েছে যেমন। আশপাশে কোনো কিছুরই ধ্যান নেই। কানে বেজে চলেছে শাপলা বেগমের বলা কথাটি। তন্ময়ের বিয়ে হবে। পরপর সুমিতা বেগমও দৌড়ে ছুটে এসেছেন। মেয়ের রক্তাক্ত পা দেখে আর্তনাদ করে বসলেন। আয় হায় বলতে বলতে তিনি অরুকে টেনে বুকে নিলেন। জয়া বেগম দ্রুত হাতে অরুর পায়ের পাতা থেকে কাচের টুকরোগুলো সরাতে ব্যস্ত। রক্তে তার হাতও লাল হয়ে গেছে। আনোয়ার সাহেব স্ত্রীর চেঁচামেচি এবং কান্নার শব্দ শুনে দৌড়ে এসেছেন। কিছু বুঝে উঠবার আগেই মেয়েকে কোলে উঠিয়ে ছুটছেন রুমের দিক। মোস্তফা সাহেব আবারও কল করলেন ডাক্তার জুবায়েরকে। এতবড় তাণ্ডব করা অরুকে এখন কেউই শাসন করার মন মানসিকতায় নেই। সবাই আশ্চর্যের শেষ সীমানায়। তন্ময় এবং অয়ন মাত্রই বাড়িতে ফিরেছে। তারা গিয়েছিল পুকুর পাড়ে। সকলকে এমন রান্নাঘরে জোরসর হয়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ল। তন্ময়ের নজর গেল ফ্লোরে। রান্নাঘরের মেঝে এখনো রক্তাক্ত। সাবিহা লালচে চোখজোড়া নিয়ে বলল, অরুর পায়ে কাচের বোতল পড়েছে। খুব। তন্ময় নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সাবিহার কথাগুলো বুঝতে যেমন তার সময় লাগল। পরপর ছুটে চলে গেল। পুরো বাক্যটি শোনার মতো ধৈর্য তার হল না। পিছু অয়নও ছুটেছে। অরু জ্ঞান হারিয়ে ফেলেছে। জুবায়ের সাহেব কিছুক্ষণ আগেই এসেছেন। অরুর পায়ের অবস্থা দেখে বললেন, হাসপাতাল নিতে হবে। দুপায়ের অবস্থাই বেশ দুর্গম। প্রখর ভাবে কেটেছে। বোতলের এক টুকরো কাচ ভেতরে ঢুকে গিয়েছে। রক্ত পোড়াও কমছে না। আনোয়ার সাহেব মেয়েকে পুনরায় বুকে জড়িয়ে নিলেন, গাড়ির দিক ছুটছেন। মোস্তফা সাহেবও গিয়েছেন সঙ্গে। সুমিতা বেগম কাঁদতে কাঁদতে বসে পড়েছেন মেঝেতে। কিছুক্ষণের জন্য মেয়েকে একা রেখে গিয়েছেন। এতটুকু সময়ের মধ্যে এই কি করে বসল মেয়েটা? জয়া বেগম সুমিতা বেগমের মাথায় হাত বুলিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে। কিভাবে? গতকাল পায়ের কেমন অবস্থা হয়েছিল? তাকানো যাচ্ছিল না। আর আজ? বলেই তিনি কাঁদতে লাগলেন। হাসপাতালে ওয়েটিং রুমে দাঁড়িয়ে তন্ময়। পাশেই সাবিহা এবং অয়ন। মোস্তফা সাহেব ডাক্তারের সাথে কথা বলছেন। আনোয়ার সাহেব বড় ভাইয়ের পাশেই। ডাক্তার জুবায়ের বললেন, যেভাবে বাচ্চা মেয়েটা পায়ের উপর জুলুম করছে, পায়ের না কিছু হয়ে যায়। দেখে শুনে রাখবেন। কিছুদিন। কথাবার্তা শেষ করে পেশেন্ট রুমে ঢুকেছেন আনোয়ার সাহেব এবং মোস্তফা সাহেব। অয়নও গিয়েছে তাদের পিছু। তন্ময় শুধু দাঁড়িয়ে। সাবিহা ধ্যান মেরে তন্ময়ের চোখের পানে তাকিয়ে। ওই লালচে চোখজোড়া একদম ভিন্ন। এই চোখ সে কখনোই তন্ময়কে ব্যবহার করতে দেখেনি। শান্তশিষ্ট তার ভাইকে আজ ছন্নছাড়া এবং অশান্ত দেখাচ্ছে। এক অসীম পরিবর্তন লক্ষ্য করছে তার ভাইয়ের মাঝে। এই তন্ময়কে দেখে এক অদ্ভুত যন্ত্রণাও অনুভব করছে সে। আলগোছে তন্ময়ের কাঁধে হাত রেখে বলল, দেখতে যাবে না ভাইয়া? তন্ময়ের জবাব এলো না। তাই সাবিহা তন্ময়ের হাত ধরে নিজের সঙ্গে টেনে নিয়ে গেল। সাবিহার টানেও ভেতরে ঢুকল না তন্ময়। দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। অরুর জ্ঞান ফিরেছিল। ডাক্তার ঘুমের ট্যাবলেট খাইয়েছে। ঘুম ভাঙতে দেরি আছে, তবে ঘুম ভাঙলেই তাকে নিয়ে যেতে চাচ্ছেন আনোয়ার সাহেব। হাসপাতালে রাখবেন না মেয়েকে? ভাইকে বললেন, ভাইয়া আমি অরুকে নিয়ে ঢাকা ফিরে যাই। আপনারা আরও কিছুদিন থেকে যান। মোস্তফা সাহেব কিছুক্ষণ ভাবলেন। অরুর যা অবস্থা, এখানে থেকেও মেয়েটা ঘুরতে বা আনন্দ ফুর্তি করতে পারবে না। নিজেদের বাড়িঘরে আরও দ্রুত সুস্থ হয়ে যাবে, তিনি বললেন। আজ থাক। কাল সবাই মিলে রওনা হব। আপনার এখানকার ঝামেলা শোধবোধ হয়েছে। সবকিছু মিটমাট করে তারপর ফিরলে ভালো হয়। মোস্তফা সাহেবকে চিন্তিত দেখালো। তার আসলেই আরও 1-2 দিন থাকা প্রয়োজন। তবে আপাতত আর বিষয়ে কথা বললেন না। এড়িয়ে গেলেন। অরুকে আজ খুব অদ্ভুত লাগছে। এতটাই অদ্ভুত যে আনোয়ার সাহেব বেশ কিছুবার মেয়েকে ধমকাতে গিয়ে থেমে গিয়েছেন। হাসপাতাল থেকে নিয়ে এসেছেন অবধি একটি শব্দ করেনি মেয়েটা। চুপচাপ শুয়ে আছে। চোখ অবধি খুলছে না। এক এক করে সবাই অরুকে দেখে চলে গিয়েছে।
এখন শুধু সুমিতা বেগম এবং তন্ময় দাঁড়িয়ে। সুমিতা বেগম প্লেটগুলো নিয়ে বেরিয়ে গেলেন। তন্ময় দাঁড়িয়ে রইল। সে জানে অরু জেগে, অথচ অরু কিছু বলছে না। জেগে থেকেও এভাবে চুপ করে কেন আছে? অনেক বেশি কষ্ট হচ্ছে। না হলে তো এভাবে চুপ করে থাকার মেয়ে অরু নয়, যেখানে তন্ময় তার সামনে একা দাঁড়িয়ে। তন্ময় সময় নিয়ে ডাকল, অরু। সারা শব্দ করল না অরু। চুপচাপ শুয়ে রইল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তন্ময় যাবার জন্য পা বাড়ালো। যেতে নিয়ে ফিরে আসলো। চাদর অরুর শরীরের উপর টেনে দিয়ে গেল। তন্ময় যেতেই অরু চোখজোড়া খুলল। মুহূর্তেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো চোখের পানি। বুকের তীব্র যন্ত্রণা অবশ করে দিয়েছে সকল প্রকার চিন্তাভাবনা। এখনো বিশ্বাস করতে পারছে না শাপলা বেগমের কথাগুলো। এই কারণে তারা সিলেট এসেছে। এই কারণে তন্ময় তাকে সবসময় এড়িয়ে চলেছে। এর জন্যই কখনো তাকে মেনে নেয়নি। তার এত প্রচেষ্টা সব বিফলে গিয়েছে এর জন্য। অথচ সে নির্লজ্জের মতো তন্ময়ের পিছু ঘুরেছে। চোখজোড়া বুঝে ফেলল। ডুকরে কেঁদে উঠল। অস্পষ্ট শব্দ বেরোচ্ছে মুখ দিয়ে। তার তন্ময় তার নয়, বরং অন্য কারো। তাদের বিয়ে ঠিক হয়ে আছে ভাবতেই বুকে কিছু একটা বিঁধছে। রক্তাক্ত হয়ে যাচ্ছে ভেতরটা। যন্ত্রণায় ছটফট করছে হৃদয়। এই যন্ত্রণা উপলব্ধি করা ছাড়া কোনো উপায় যে নেই। সকালে ঢাকার উদ্দেশ্যে বেরোবেন ভেবেছিলেন আনোয়ার সাহেব। কিন্তু মেয়ের বলা আমি এক্ষুনি যেতে চাই, আমার ভালো লাগছে না, কথাটি শুনে তিনি তখনই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন জানালেন। স্ত্রী, সন্তান নিয়ে আনোয়ার সাহেব রাত 12টায় গাড়ি চড়েছেন। আশ্চর্যজনকভাবে কোথাও তন্ময় নেই। আনোয়ার সাহেব গাড়ি স্টার্ট করার আগে বলে গেলেন, তন্ময়কে পেলাম না, ভাইয়া ওকে জানিয়ে দিও। চিন্তা করতে হবে না, ধীরে সুস্থে ফিরে এসো। গাড়িটা ধীরে আধার রাতে হারিয়ে গেল। তন্ময় যখন ফিরেছে বাড়ির সকলে তখনও রাস্তায়। সাবিহা বলল, ছোট চাচুরা ঢাকা চলে গেছে। তন্ময়কে স্তব্ধ দেখালো। তার দৃষ্টি খানিকক্ষণের জন্য হতবাক। সাবিহা স্পষ্ট খেয়াল করল তন্ময়ের হাতের বক্সটা। নিশ্চয়ই অরুর মন ভালো করতে কিনে এনেছিল। তন্ময় রাগী স্বরে বলল, চলে গেছে মানে? ওর পায়ের এই অবস্থা, এ সময় জার্নি করার কি খুব বেশি দরকার ছিল? পায়ের অবস্থা আরো খারাপ হতে পারে। মোস্তফা সাহেব কিছু বলবেন পূর্বেই তন্ময় তাড়াহুড়ো কণ্ঠে বলল, বাবা তুমি রাজি হলে কিভাবে? কল করে বলো ফিরে আসতে। বেশি দূর হয়তো যেতে পারেনি। থাক আমি কল দিচ্ছি। মোস্তফা সাহেব বাঁকা চোখে ছেলেকে দেখে বললেন, ওরু এখানে কমফোর্ট ফিল করছে না। ও ফিরতে চেয়েছে ঢাকা, এক্ষুনি। বলেই তিনি ভেতরে ঢুকে গেলেন। তন্ময় তর্ক করার ভাষাই হারিয়ে ফেলল। পকেট থেকে ফোন বের করতে থাকা হাতটিও মাঝপথে থেমে গেল। আকাশে আজ চাঁদ দেখা যাচ্ছে না, হয়তো মেঘে ঢেকে। তবু আকাশের পানে তাকিয়ে সাবিহা। ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে তার। সাথে অরুর জন্য পাশে কাউকে অনুভব করতেই ফিরে তাকালো। অয়ন এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একটু দূরত্ব রেখে, নজর দূর আসমানে। দুজনের মধ্যে কোনো কথাবার্তা নেই, শুধু নিস্তব্ধতা বিরাজমান। অয়ন একসময় হুট করে বলে বসল, তন্ময় ভাই অরুকে পছন্দ করে। অয়ন প্রশ্ন করেনি, ডিরেক্ট বলেছে। সাবিহা অবাক হলো খানিক। বলল, তুমি জানলে কিভাবে? অয়ন স্মিথ হাসল। ভালোবাসার মতো ফাঁদে যারা পড়েছে তাদের পক্ষে নিজের মতো একজনকে চিনতে পারা কঠিন বিষয় নয়। সাবিহা চুপ রইল। অয়ন দূর আসমানেই নজর রেখে বলল, তন্ময় ভাই খুব গম্ভীর প্রকৃতির মানুষ। এ ধরনের মানুষদের প্রেম চোখে ভাসে, মুখে নয়। দুদিন ধরে আমরা একসাথে, অথচ তার অরুর প্রতি দুর্বলতা বুঝতে আমার ঘণ্টাখানেক লেগেছে মাত্র। সাবিহা অশান্ত সুরে বলল, ভাইয়া খুব আগ থেকেই ওকে পছন্দ করে। তোমরা সবাই জানো। না, আমি, বাবা আর মা, অরু নিজেও জানে না। অরুও তো পছন্দ করে তন্ময় ভাইকে। সত্যি? খেয়াল করনি? করবে কিভাবে? তুমি তো আমাকে দেখতে ব্যস্ত। বলেই হাসল অয়ন। সাবিহা নাক মুখ কুঁচকে বলল, জেগে জেগে স্বপ্ন দেখছো? হ্যাঁ, আই লাভ টু ওয়াচ ড্রিমস। সাবিহা এই ছেলের সাথে তর্কে পারে না, চোখ মুখ অন্ধকার করে নিচে নেমে গেল। তবে অয়ন গেল না। সে দাঁড়িয়ে রইল। পকেট থেকে সিগারেট বের করল। সাবিহার আশেপাশে থাকলে এই জিনিসটার কথা তার মনেই থাকে না। একা থাকলে দিনে 10-12টা খেয়ে ফেলে। অথচ আজ সারাদিনে সে সবে মাত্র একটা হাতে নিয়েছে।
বাহ! শাহজাহান বাড়ির সামনে গাড়ি থেমেছে ভোর ৫টায়। আনোয়ার সাহেব পেছনে তাকালেন। ব্যাক সিটে অরু একইভাবে শুয়ে আছে। পুরোটা রাস্তা জুড়ে এক ভঙ্গিতেই শুয়ে। নড়ছে না, কিছু বলছে না। সুমিতা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে চলেছেন। অরুর মুখশ্রী দেখে ভাবলেন মেয়ে তার ঘুমিয়ে পড়েছে। তাই ফিসফিসিয়ে স্বামীর উদ্দেশ্যে বললেন, পা মনে হয় খুব বেশি ব্যথা করছে। সারারাত নিঃশব্দে কেঁদেছে। আনোয়ার সাহেবের তা মোটেও মনে হচ্ছে না। মেয়েটা তার সম্পূর্ণ ভিন্ন আচরণ করছে। মনে হচ্ছে এটা তার মেয়ে নয়। তার মেয়ে হলে এই ব্যথাটুকু সইতে পারত না নিঃশব্দে। আসমান জমিন কেঁদে ভাসিয়ে দিত। এক মুহূর্তের জন্য শান্তি দিত না তাদের। কি এমন হয়েছে? সত্যি কি ব্যথায় এমন নেতিয়ে পড়েছে? মনের কোণে খটকা রয়েই গেল আনোয়ার সাহেবের। তিনি অরুকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকছেন। সিঁড়ির সামনে এসে থেমে গেলেন। অরুকে সোফায় শুইয়ে দিয়ে বললেন, নিচের গেস্ট রুম খুলে দাও। এই পা নিয়ে উপরে কিছুদিন না থাকাই শ্রেয়। এখনের জন্য অরুকে গেস্ট রুমের দিক নিয়ে গেলেন। বিছানায় টানটান ভাবে শুইয়ে দিয়ে পায়ের নিচে বালিশ গুজে দিলেন। তারপর মেয়ের পাশে বসলেন আনোয়ার সাহেব। অরুর লাল ফোলা চোখজোড়া আধঘুমে খোলা। মাথায় হাত বুলিয়ে আনোয়ার সাহেব শুধালেন, বেশি ব্যথা করছে? বাবার প্রশ্নে অরু ধ্যান মেরে কিছুক্ষণ তাকিয়ে রইল। এক ফোঁটা চোখের পানি কোণ বেয়ে গড়িয়ে গেল। অস্পষ্ট দুর্বল স্বরে বলল, অনেক ব্যথা করছে বাবা। আনোয়ার সাহেব উদ্বিগ্ন হয়ে পড়লেন। ডাক্তার ডাকবেন নাকি কি করবেন বুঝতে পারছেন না। অরু ঘুমানোর প্রচেষ্টা করেছে, কিন্তু ঘুম আসছে না। বুকের চিনচিন ব্যথা তাকে ঘুমাতে দিচ্ছে না। এই ব্যথা সেকেন্ডে সেকেন্ডে বেড়ে চলেছে। আমি ঘুমাতে পারছি না। আমাকে একটা ঘুমের ট্যাবলেট দিবে? আনোয়ার সাহেব অস্বস্তি অনুভব করছেন। অসহায় সুরে বললেন, না মা, ঘুমের ওষুধ নেওয়া ভালো না আজকের জন্য। অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই বাবা মাথায় হাত বুলিয়ে দেই। দেখবে চট করে ঘুম চলে আসবে। বলতে বলতে অরুর মাথার কাছটায় বসলেন। মেয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। অরু চোখজোড়া বুঝল। বন্ধ চোখের কোণ ঘেঁষে যাচ্ছে চোখে জল। আনোয়ার সাহেব দুয়েকবার হাতের তালু দ্বারা জল মুছে দিয়েছেন। তবে ফায়দা হল না। পুনরায় সেই একইভাবে কোণ ঘেঁষে জল নামছে স্বেচ্ছায়। এক পর্যায়ে বাবাকে সান্ত্বনা দিতে অরু বুকে একরাশ যন্ত্রণা নিয়ে স্মিথ হাসল। ঠোঁটে স্মিথ হাসি ঝুলিয়ে বলল, বাবার হাতে জাদু আছে। তাই বুঝি আমার কথা আমাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফু। আনোয়ার সাহেব হাসলেন। সুমিতা বেগম দুয়েকবার উকিঝুঁকি মেরে গিয়েছেন। তিনি এসেই রান্নাবান্না বসিয়েছেন, কাজকর্ম করছেন। রেস্ট নেওয়ার সময় নেই। বলতেই হয় আনোয়ার সাহেবের হাতে জাদু আছে। এই ছটফট করতে থাকা অরু কেমন ঘুমের দেশে পাড়ি দিয়ে ফেলল। আজ তার ঘুমের দেশে বৃষ্টি এসেছে। বৃষ্টি রূপ নিয়েছে ঝড়ের। সবকিছু ভিজিয়ে উড়িয়ে চুরমার করে দিয়ে গিয়েছে। এখন শুধু শূন্যতা রয়েছে চারপাশে। বিকেল দিকে তড়িৎগতিতে কেউ কলিং বেল বাজাচ্ছে। সুমিতা বেগম আঁচলে হাত মুছতে মুছতে দৌড়ে এসেছেন দরজার সামনে। দরজা মেলে সামনে দেখতেই অবাক হয়ে গেলেন। মোস্তফা সাহেবরা ফিরে এসেছেন। দীপ্ত ছোট পুতুলের কাঁধ ব্যাগ ফেলে আপু আপু বলে ছুটে গেল। বড়দের মাঝে সে ঠিকভাবে অরুকে দেখতেই পারেনি। একটু যে কেঁদে চশমা ভেজাবে সে উপায়টুকু কেউ রাখেনি। সাবিহাও ছুটেছে অরুর রুমের দিক। অরু তখন হেঁড়বেডে হেলান দিয়ে বসে। চোখজোড়া বন্ধ করে আছে। হাতে একটি বই। বইয়ের দিক একটু নজর বুলিয়ে আবার চোখজোড়া বন্ধ করে নিচ্ছে। দীপ্ত হু হু স্বরে কান্নার অভিনয় করে অরুর মাথাটা নিজের ছোট বুকে জড়িয়ে নিয়েছে। অরুও দীপ্তকে মনমতো যা ইচ্ছে করতে দিল। দীপ্তর বাহুতে চোখ বুজে পড়ে রইল। সাবিহা চিন্তিত সুরে বলল, কিভাবে ফেলেছিস বোতল টিমটিম? কিছু কি হয়েছিল? আবার ফেলে দেখাবো। আল্লাহ! খবরদার এসব বাজে কথা মুখেও আনবি না বান্দর মেয়ে। কতটা ভয় পাইয়েছিস জানিস? মাত্র জানলাম। ভয় পেয়েছিস না। ঠিক হয়ে যাবে। এখনো ব্যথা করছে। একটু। সে মুহূর্তে আকাশ রুমে ঢুকল। তার সঙ্গে রুবি। রুবি অরুর পাশে এসে বসেছে। ক্রমাগত চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ ফাজলামো সুরে বলল, তুই একটু বলছিস তার মানে একটুও ব্যথা অনুভব করছিস না? আমরা জানি। তার গলার স্বর ফাজলামো শোনালেও চোখমুখে চিন্তার ছাপ। অরু স্মিথ হাসার চেষ্টা করেও হাসল না। নজর ঘুরিয়ে ফেলল। আকাশের পেছনে তন্ময় এসেছে।
তন্ময়ের পেছনে আশ্চর্যজনকভাবে কলি দাঁড়িয়ে। এই মেয়েটাও এসেছে। অরু ভাবেনি এই আপদ সঙ্গে আসবে। অবশ্য আসবেই তো। এটা তার হবু শ্বশুর বাড়ি। আসবেই, যাবে, হয়তো একসময় চিরকাল তার চোখের সামনে থাকবে। ঘুরঘুর করবে তার তন্ময়ের সাথে। আহ, এই কি বিশাল যন্ত্রণা! অরুর শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শ্বাসরুদ্ধকর অবস্থায় বুক চেপে মাথাটা এলিয়ে দিল। নিজেকে কাঁথায় মুড়িয়ে বলল, আমার পায়ে যন্ত্রণা হচ্ছে খুব, একটু রেস্ট নেই প্লিজ। সাবিহা আচ্ছা বলে উঠে দাঁড়ালো। সবাইকে এক এক করে রুম থেকে বের করে দিল। তবে তন্ময় তখনও দাঁড়িয়ে যাচ্ছে না। দাঁড়িয়ে রয়েছে ঠাই। সাবিহা ধীর স্বরে বলল, চলো ভাইয়া, ও রেস্ট নিক। তন্ময় বেরিয়ে গেল। সাবিহা আবছা দরজা লাগিয়ে দাঁড়িয়ে রইল। সকলের পেছনে গেল না, তার মনে একটা অদ্ভুত সন্দেহ ছেকে বসেছে কাল থেকে। সন্দেহ পাকাপোক্ত হতে সময় লাগল না। কারণ পরপর সে অরুর কান্নার শব্দ শুনতে পেল, সেই কি এক ভয়াবহ আর্তনাদ তার কান্নার মাঝে। দরজায় রাখা সাবিহার হাতটা কেঁপে উঠল। কি হয়েছে? কেন এভাবে কাঁদছে মেয়েটা? সাবিহা কি দৌড়ে রুমে ঢুকে অরুকে জড়িয়ে ধরবে? আস্থা দিবে? সাবিহা ঠিক কি করবে বুঝতে পারছে না। কিছু একটা হয়েছে, তবে তা কি? কিন্তু আপাতত অরুকে একা ছাড়া দরকার। কেঁদে নিক প্রাণ ভরে। সে নিজের রুমে চলে এলো। দীপ্ত তার বিছানায় বসে বাদাম খাচ্ছে। তার সামনে গিয়ে সাবিহা পায়চারি করছে। এদিক থেকে সেদিকে যাচ্ছে। পায়চারি করতে থাকা সাবিহার দিক তাকিয়ে বিড়বিড় করে দীপ্ত বলল, আমার ওই আপুটাকে ভালো লাগে না। কোন আপু? কি যেন নাম? ফলি না যেন টলি? কলি? হ্যাঁ, আমার তাকে ভালো লাগে না। কেন? এমনেই। দেখলে ওই ফলিটলি আপু আমাদের সাথে আসার জন্য কি কাহিনীগুলো করলো। ছ্যাঁচড়া! এভাবে বলে না দীপ্ত, সে আমার মামাতো বোন। পুনরায় বিড়বিড় করে দীপ্ত বলল, তাই তো কিছু বলছি না। সাবিহা হেসে গাল টেনে ধরল দীপ্তর। দীপ্ত মন খারাপ করে বলল, মন টিকছে না কিছুতেই। অরু আপুর হট্টগোল ছাড়া ভালোই লাগছে না। শূন্য শূন্য লাগছে সবকিছু। প্রত্যুত্তরে সাবিহা দীর্ঘশ্বাস ফেলল। সামনে অরুর ইন্টারের ফাইনাল এক্সাম। কলেজ না গেলেও পড়তে তো তাকে হবে। অরু আনোয়ার সাহেবকে বলেছেন তার হোম টিচারকে আসতে বলতে। সাধারণত সে টিচারের কাছে খুব কম পড়েছে। বেশিরভাগ সময় তন্ময়ের কাছে পড়তে গিয়েছে। তবে এখন থেকে আর যাবে না। কি দরকার? কোনো দরকার নেই। সন্ধ্যায় তার টিচার আসে। ডাক্তারের স্ট্রিক্ট নির্দেশ বা নড়ানো থেকে বিরত থাকতে কিছুদিন। তাই বিছানায় বসে পায়ের নিচে বালিশ গুজে পড়তে বসেছে অরু। পড়াশোনার এক ফাঁকে তন্ময়কে অরুর রুমের দরজার সামনে দেখা গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গিয়েছে। অরুকে পড়িয়ে শিক্ষক গিয়েছে 9টায়। শিক্ষক যেতেই সুমিতা বেগম খাবার নিয়ে রুমে এসেছেন। অরু খেয়ে দিয়ে বলল, মা লাইট অফ করে দিয়ে যেও। আমি ঘুমাবো। সুমিতা বেগম চিন্তিত সুরে বললেন, সারাদিন ঘরে আছিস, একটু বাহিরে আয়। তন্ময় হুইলচেয়ার এনেছে, এটাতে বসেও তো আসতে পারিস। ভালো লাগছে না মা। সুমিতা বেগম উঠে দাঁড়ালেন। লাইট বন্ধ করে দরজা লাগিয়ে চলে গেলেন। অন্ধকার রুমে অরু তাকিয়ে রইল। ড্রয়িং রুম থেকে হাসি ঠাট্টার শব্দ শুনতে পারছেন, সবাই হাসি খুশি, ব্যস্ত। অরু হুট করে ঘুরে চোখজোড়া বন্ধ করে ফেলল। সে শব্দ শুনতে পেয়েছে। কেউ তার রুমের দরজা খুলছে। পরপর রুমের লাইট জ্বলে উঠল। তন্ময়ের শান্ত ডাক শোনা গেল, অরু। অরুর জবাব নেই। ঘুমিয়ে পড়েছিস? এবারও অরু জবাব দিল না। তন্ময় আর ডাকল না। তবে সে ঠাই দাঁড়িয়ে রইল। রুম থেকে গেল না। ঘড়ির কাঁটা 11টা 45। তন্ময় সম্পূর্ণ 1 ঘন্টা দাঁড়িয়ে আছে একইভাবে। অরুও বিছানায় একইভাবে শুয়ে। এবার তন্ময় নড়ল। শব্দ করে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সজোরে দরজা লাগিয়ে গিয়েছে। তার শক্তির জোরে দরজার লকার ভেঙে মেঝেতে শব্দ করে পড়ল। শুক্রবার ছুটির দিন। এদিনে শাহজাহান সাহেবরা বাসায় থাকেন। এই দিনে দুপুরের লাঞ্চ একত্রে করা সকলের জন্য বাধ্যতামূলক। ভাঙা পায়ের ছুতোয় এতদিন অরু নিজের রুমে খেয়েছে, সারাদিন রুমেই থেকেছে। আজও ভেবেছে এই ছুতোয় বেরোবে না। তবে তাকে এবার কোনো প্রকার সুযোগ দেওয়া হলো না। কারণ অরুর রুমে স্বয়ং মোস্তফা সাহেব হাজির হয়েছেন। হাত বাড়িয়ে বললেন, চাচুর সঙ্গে আসো। এভাবে সারাদিন শুয়ে বসে থাকলে পা ভালো হবে কিভাবে? দেখি, বলে মোস্তফা সাহেব অরুকে উঠতে সাহায্য করছেন।
অরু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সকলের কথা ফেলতে পারলেও সে মোস্তফা সাহেবের কথা ফেলতে পারে না। মুখের উপর বলতে পারবে না, আমি যাব না। অরু ধীর পায়ে টেবিলের সামনে এসেছে। সবাই বসে গিয়েছে। শুধু তন্ময় দাঁড়িয়ে, যেমন কারো অপেক্ষা করছে। এদিকে জয়া বেগম, মুফতি বেগম খাবার পরিবেশন করছেন। মোস্তফা সাহেব অরুকে নিজের পাশে বসিয়েছেন। অরু বসতেই তার পাশের খালি চেয়ার টেনে তন্ময় বসল। সে আলগোছে টেবিলের চারপাশ থেকে তরকারির বাটিগুলো অরুর সামনে ঠেলে দিতে সাহায্য করছিল। দেখা গেল অরু তন্ময়ের পাশ করা একটা তরকারির বাটিতে হাত লাগালো না। সে শুধু সাদা ভাত গিলতে লাগল। নিজের সামনের তরকারিগুলোকে অগ্রাহ্য করে মোস্তফা সাহেবের পাতের থেকে তরকারি নিয়ে খাচ্ছে। মোস্তফা সাহেব কেসে উঠলেন, আর চোখে ছেলের দিক তাকালেন। তন্ময়কে একদমই ভালো দেখালো না। সে এখনো মুখে এক নালা ভাত তুলেনি। সেভাবেই শব্দ করে চেয়ার সরিয়ে হনহনিয়ে চলে যেতে লাগলো। তন্ময়কে পিছু ডাকলো জয়া বেগম। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেবও ডেকেছেন। কিন্তু তাদের ছেলে ডাক শোনেনি যেমন। অরুও পরপর উঠে গিয়েছে। খুঁড়ে খুঁড়ে নিজের রুমে চলে গেল। ডাইনিং টেবিল জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। দেখতে দেখতে অরুর পরীক্ষা সামনে চলে এসেছে। পায়ের ব্যান্ডেজও খোলা হয়েছে। ব্যথা কমেছে, সে পা নাড়াতে পারছে। পরীক্ষার দিন হেঁটে গিয়ে পরীক্ষা দিতে পারবে মনে হচ্ছে। মনপ্রাণ দিয়ে পড়াশোনায় ডুবে থাকা অরু সবকিছু ভোলার চেষ্টায়। তবে বুকের ভেতর চিনচিন ব্যথা অগ্রাহ্য করা যাচ্ছেই না। এই ব্যথা ক্রমাগত তাকে আঁকড়ে ধরছে। বিকেলে ছাদে উঠেছে বই হাতে। এতগুলো সিঁড়ি বেয়ে উঠেছে বিদায় পায়ের পাতায় চিনচিন ব্যথা অনুভব করছে। দোলনায় গিয়ে বসবে ভেবেছিল। আগ থেকেই সেখানে কলি বসে। মাসখানেক হয়ে গিয়েছে এই মেয়ে এখানে। অরুর সামনাসামনি তেমন পড়েনি। বেশিরভাগ সময় সে নিজের রুমে। সামনাসামনি হবে কিভাবে? অরুকে দেখে কলি উঠে দাঁড়ালো। এগিয়ে এসে কিছু একটা বলতে চাইল, তবে অরু শুনল না, আরাম করে দোলনায় বসে বই খুলেছে। কয়েকটি শব্দ পড়ে চোখ বুজে নিচ্ছে। আবার খুলে কিছুটা পড়ে নিঃশব্দে বিড়বিড় করছে। তার পড়ার ধরনও পরিবর্তন হয়ে গিয়েছে। কলি দাঁড়িয়ে রইল। এক পর্যায়ে এগিয়ে এসে বলল, তোমার সাথে একটু কথা বলা যাবে? কাল বাদে পরশু আমার বোর্ড এক্সাম আপু। কলি চুপ সে গেল। চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। অরু পড়ছে। সন্ধ্যার আজান দিবে দিবে ভাব। চারপাশ সোনালি আলোয় আলোকিত। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে বলে। আজান দিতেই কলি নিচে নেমে গেল। কলি যেতেই অরু বই বন্ধ করে দোলনায় মাথাটা হেলান দিয়ে রাখল। তার দৃষ্টি স্তব্ধ, বিমূঢ়। অরু কতক্ষণ এক ধ্যানে বসেছিল জানে না, তবে এক পর্যায়ে তন্ময়ের কণ্ঠের স্বর শুনতে পায়। কার পারমিশন নিয়ে ছাদে উঠেছিস? অরু জবাব দিল না। নজর বইয়ে রেখে বসে আছে। তন্ময় তাড়াহুড়ো পায়ে অরুর সামনে এসে দাঁড়িয়েছে। ক্রোধ নিয়ন্ত্রণে রেখে প্রশ্ন করল, এই পা নিয়ে তুই ছাদে কেন আসছিস? অরু উঠে দাঁড়ালো। বই নিয়ে খুঁড়ে খুঁড়ে হেঁটে চলে যাচ্ছে। তন্ময় পেছনে থেকে ডাকল। অরু শুনছে না দেখে পিছু ছুটেছে, ধরবে বা কিছু বলবে তার পূর্বেই অরু অনুভূতিহীন কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকুন। মুহূর্তেই তন্ময়কে স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আজকাল তন্ময় খাচ্ছে না, ঠিকঠাক ঘুমোচ্ছে না, ঠিক সময় বাড়ি ফিরছে না। এসব আলোচনা শাহজাহান বাড়ির কোনায় কোনায় হচ্ছে। অরু যেখানে যায় সেখানেই এগুলো শুনছে। যেমন, ভোর সকালে উঠে এসেছে রান্নাঘরে। পেটে কিছু ঢুকিয়ে পড়তে বসবে বলে। এখানেও শুনছে জবেদা বেগমের অভিমানী স্বর। আমার ছেলেটার কি হয়েছে হঠাৎ করে? কার নজর পড়ল? কিছুই খেতে চায় না। কয়েকদিনে শুকিয়ে বাজান আমার কাঠোকাঠ হয়ে গেছে। পানি খেতে নিয়ে অরু কেসে উঠল। আলগোছে বেরিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে এসেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখল তন্ময় দাঁড়িয়ে। তাকে দেখতেই অরু পায়ের গতি বাড়াল, তন্ময় সামনে এসে দাঁড়ালো। ক্রোধ নিয়ন্ত্রণে রেখে প্রশ্ন করল, কি সমস্যা তোর? অরু পাশ দিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে দরজা ঘেঁষে বসে পড়ল মেঝেতে। মাথাটা এলিয়ে রেখেছে পেছনে। কিভাবে বলবে তন্ময়কে সমস্যা কোথায়? সমস্যা তো অরুর মধ্যে। সে না জেনে শুনে প্রেমে পড়েছে। এই প্রেম নিয়ে তন্ময়ের সামনাসামনি হবার দুঃসাহস আর তার মাঝে নেই। একদম নেই। 9টায় বোর্ড এক্সাম দিতে বেরোবে। তাই সকাল সকাল উঠে রিভিশন দিতে শুরু করেছে। এক ফাঁকে সুমিতা বেগম চা দিয়ে গেছেন।
অরু চায়ে চুমুক বসিয়ে পড়াশোনায় বিভোর। ঘড়ির কাঁটা 8টায় যেতেই তৈরি হয়ে নিল। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচে নেমে এসেছে। সে আজ যাবে আনোয়ার সাহেবের সাথে। সাধারণত বোর্ড এক্সাম দিতে সবসময় তন্ময় নিয়ে যায়, তবে গতকাল রাতে অরু পরিষ্কার করে আনোয়ার সাহেবকে বলেছে তাকে নিয়ে যেতে, না হলে পরীক্ষা দেবে না। অজ্ঞত আনোয়ার সাহেব তৈরি হয়ে মেয়ের জন্য সোফায় বসে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বেন। মুস্তফা সাহেব হাতের নিউজপেপার সরিয়ে বললেন, প্রিপারেশন কেমন? ভালো চাচ্ছু? ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে? জি। ব্রেকফাস্ট করে বের হতেই তাদের সামনে তন্ময়ের গাড়ি থামল। কাঁচ নামিয়ে তন্ময় আনোয়ার সাহেবের উদ্দেশ্যে বলল, চাচ্ছু, তোমার না ইম্পর্ট্যান্ট কাজ ছিল? ছিল, কিন্তু মেয়েটা জেদ ধরেছে আমার সাথে যাবে। তাই থাক, কাজ পরে করে নিব। আচ্ছা, উঠে এসো, আমি ড্রপ করে দেই। আনোয়ার সাহেব মেয়ের দিক তাকালেন। অরু মুখমণ্ডল অন্ধকার করে রেখেছে, যেমন এই গাড়িতে করে যাবে না, গাড়িতে সে উঠবে না। আনোয়ার সাহেব ধীর স্বরে শুধালেন, কি হইছে মা? উঠু। অরু কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে রইল, সময় নিয়ে পেছনে উঠে বসল। চুপচাপ বসে সে। গাড়ি চলছে। এখন শুধু আনোয়ার সাহেব আর তন্ময়ের আলোচনা শোনা যাচ্ছে। ইদানিং অয়ন খুব ব্যস্ত। সামনে তার অনার্সের ফাইনাল, তার উপর নতুন প্রজেক্ট শুরু করেছে সে। সাবিহাকে দেখতে যাবার সময় নেই। সপ্তাহ খানেক হয়ে গিয়েছে সাবিহাকে এক পলক দেখতে পারেনি। তাই আজ খুব হন্তদন্ত ভঙ্গিতে বাস স্ট্যান্ডের সামনে এসে পৌঁছেছে। কর্নারে বাইক পার্ক করে দাঁড়িয়েছে। ঘড়ির কাঁটা 6টা 45-এ। সাবিহা বেরোবে 7টায়। দাঁড়িয়ে থেকে অয়ন হাতে হাত ঘষছে। শীত নেমেছে, প্রচুর শীত। ঠান্ডা বাতাসের মধ্যে জ্যাকেট পরেও শীতে থরথর করে কাঁপতে হচ্ছে। মুখ দিয়ে বেরোচ্ছে একরাশ ধোঁয়া। সাবিহা বেরোতে বেরোতে 7টা 20। তাকে দেখেই অয়ন ছুটে গেল, অথচ তাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে সাবিহা। ভাব এমন যে সে অয়নকে চেনে না। অয়ন হেসে পিছু ছুটেছে, ধীর স্বরে শুধালো, রেগে? এই সাবিহা, আল্লাহ ওদিকে যায় না, আমার বাইক এখানে। সাবিহা কথাই শুনছে না, শুনবে কেন? একটা সপ্তাহে একবার কলও করেনি। দেখা সাক্ষাৎ তো দূরের বিষয়। সাবিহা কল করেছে ধরে শুধু হু হা বলে কেটে দিয়েছে। এতটাই ব্যস্ত। এখন সাবিহাও ব্যস্ত। অয়ন হেসে দৌড়ে ফিরে গেল স্ট্যান্ডের সামনে। হেলমেট পরে বাইকে চাবি ঢুকিয়ে বাইক স্টার্ট করল। একটানে সাবিহার সামনে চলে এলো। আজ সাবিহা বাসও নেয়নি। কার জন্য নেয়নি তা তো অজানা নয় অয়নের। সে খুশি মনে প্রিয়তমার রাগ ভাঙাতে প্রস্তুত। অয়ন একটানে সামনে চলে গেল। ব্রিজের একপাশে বাইক পার্ক করে সাবিহার কাছে ফিরে এলো, পাশাপাশি হাঁটতে লাগলো দুজন। সাবিহা বুকের কাছটায় দুহাত পেঁচিয়ে রেখেছে, মুখে গম্ভীর ভাব। অয়নের হাসি পাচ্ছে, কিন্তু সে না হাসার চেষ্টা করে চলেছে। এক পর্যায়ে মাথা ঝুঁকিয়ে বলল, ব্যস্ত ছিলাম সত্যি। এরপর থেকে এমন ভুল আর হবে না। তুমি ফার্স্ট, বাকি সব লাস্ট, ওকে? অয়ন আবারও বলল, আচ্ছা গেইস করো তো, আমি বাড়িতে কি পড়েছিলাম? সাবিহা মনে মনে অয়নকে ভেঙাল। সে কিভাবে জানবে অয়ন বাড়িতে কি পড়েছিল? অবশ্য বাড়িতে ছেলেরা ট্রাউজার পরে, না হলে শর্ট প্যান্ট, এগুলোই তো। কিন্তু জবাব দিলে সে রাগ দেখাবে কিভাবে? তাই সাবিহা জবাব দিল না। অয়ন নিজেই বলল, লুঙ্গি। লুঙ্গি পরেছিলাম। একটানে খুলে আরেকটানে প্যান্ট পরে চলে এসেছি। সাবিহা চমকে তাকালো। তার চাহনিতে বিস্ময় অনিবার্য। অয়ন শব্দ করে হাসছে। হাসতে হাসতে চোখের কোণে জল জমেছে। সাবিহা বিরক্ত সুরে বলল, মিথ্যে বলার জায়গা পাও না। তোমার বিশ্বাস হচ্ছে না? আমি বাবার দেখা দেখি মাঝে সাঝে পড়ি। কি যে আরাম! আরাম আর আরাম। কোন দিক দিয়ে বাতাস যায় আর বেরোয় টেরই পাওয়া যায় না। ভেতরের সবকিছু আমার উড়ন্ত পাখির মতো ফ্রি। আহা! সাবিহা ছি বলে আগে পা বাড়ালো। অয়ন আবারও উচ্চস্বরে হাসতে লাগল। তার হাসি আজ ফ্রি বিতরণ হচ্ছে। দেখা গেল সাবিহার ঠোঁট জুড়েও হাসি। কোনোভাবেই হাসি মুছতে পারছে না। বাইকের সামনে আসতেই বাইকে উঠে বসল অয়ন। সাবিহা পেছনে উঠে বসল। বাইক স্টার্ট করতে নিয়ে অয়ন বলল, শক্ত করে ধরো। সাবিহা ধরল। শক্ত করে দুকাত চেপে ধরল। কয়েকটি চিমটিও কাটল। অয়ন হাসছে। যেমন সাবিহার এতটুকু শক্তি, চিমটি তার কিছুই করতে পারছে না। ড্রয়িং রুমে সকলেই উপস্থিত।
সাধারণত এ সময় মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব বা ওহি সাহেব তারা থাকেন না। কাজ থেকে বাড়ি ফিরতে তাদের ৮টা-৯টা বেজে যায়। কিন্তু আজ তারা অসময়ে বাড়িতে কেন? সাবিহা চিন্তিত চেহারায় বাড়িতে ঢুকে দাঁড়িয়ে পড়ল। মোস্তফা সাহেব মেয়ের উদ্দেশ্যে বললেন, ফ্রেশ হয়ে নিচে নেমে এসো, কথা আছে। সাবিহা জি বাবা বলে ব্যাগ কাঁধে নিয়ে নিজের রুমের দিকে এগোল। মনের মধ্যে সন্দেহ জাগছে, সে যা ভাবছে তা নয় তো। সাবিহা দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। মোস্তফা সাহেবের ইশারায় পাশের সোফায় বসল। তার চিন্তাভাবনা সত্যিতে রূপান্তরিত হয়েছে। যা ভেবেছে তাই শুনছে। তার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। উচ্চবিত্ত পরিবার, ছেলে ভালো, একজন নামকরা ডাক্তার। বিয়ের পর সাবিহাকে ইতালি নিয়ে যাবে, সেখানেই স্যাটেল হবে নাকি? 5 মাসের মধ্যেই বিয়েটা শেষ করতে চায়। মোস্তফা সাহেব খুব করে বলেছেন তাকে ভেবে দেখতে। দেখে বোঝা যাচ্ছে তার বাবা এই বিয়ের সম্বন্ধে সন্তুষ্ট। সাবিহার পৃথিবী ঘুরছে, ঝামেলা কি শেষ হবার নয়? এই বিয়ে নামের দাগ জীবনে কেন থাকে? অতিষ্ঠ লাগছে তার সবকিছু। রাতে খেতে বসে সম্বন্ধের বিষয়টি আবার উঠেছে, মূলত তন্ময়কে বলার জন্য। তন্ময় ইদানিং বাড়িতেই থাকে না। ভোর সকালে বেরোয়, গভীর রাতে ফিরে। আজ দ্রুত ফিরেছে মোস্তফা সাহেবের আদেশে। বিয়ের বিষয় উঠতেই তন্ময় খাওয়া বন্ধ করল। মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বলল, সাবিহাকে জিজ্ঞেস করেছ ও বিয়ে করতে চাচ্ছে নাকি? বিয়ে তো করতে হবে। আর কত? মাস্টার্স শেষ হয়ে যাবার পথে প্রায়। তারপর তোমার বোনের বয়স হচ্ছে, ছোট নেই আর। বাসায় আরও মেয়ে আছে, তাদেরও বিয়ে শাদির ব্যাপার আছে। ওর জন্য অন্যদের আটকে রাখা হয়েছে। ও এখন বিয়ে করবে না। জোরাজুরি করো না। বোনের প্রতি দায়িত্ব বলতে কিছু আছে তোমার মাঝে, আমার মধ্যে নেই। সেটা থাকবে কিভাবে? তবে শুনে রাখো, পরিবার ভালো, ছেলে ভালো। আমার ইচ্ছে, বিয়ে কি তোমরা করবে নাকি? তোমাদের ইচ্ছে দিয়ে কিছু আসবে যাবে না। বিয়ে যে করবে সে এসে যেদিন বলবে সেদিন বিয়ে হবে। সাবিহা রাজি। সাবিহা বলেছে, অবশ্যই। আমি যা বলবো আমার মেয়ে তাই করবে। বাবা ছেলের তর্কের মধ্যে বাকিরা নিশ্চুপ। সকলেই কান পেতে শুনছে, তবে কিছু বলার সাহস পাচ্ছে না। অরু মাথা নিচু করে খেয়ে চলেছে। তর্কাতর্কি যেমন সে শুনছে না। আনোয়ার সাহেব বেশ কিছুক্ষণ পর বলল, ভাইয়া। মোস্তফা সাহেব আগেই তাকে থামিয়ে দিলেন। তুই যদি এই ছেলের সাপোর্ট করার জন্য মুখ খুলিস তাহলে এখানেই চুপ করে যা। আনোয়ার সাহেব চুপ সে গেলেন। তন্ময় খেতে নিয়ে বলল, সামনে ইব্রাহিমের বড় ভাইয়ের বিয়ে। কার্ড পাঠিয়েছে, দেখে নিও। চুপচাপ খেতে থাকা রুবি খানিক নড়ে বসল, আর চোখে তন্ময়ের দিক তাকালো। মোস্তফা সাহেব ও গম্ভীর মুখে ছেলের দিক তাকিয়ে কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন। সে সময় বিনা আমন্ত্রিত মেহমান চলে এসেছে। অরুর মামা বাড়ির লোকজন দল বেঁধে এসেছে। অরু আর চোখে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। মোস্তফা সাহেব গম্ভীর মুখে ডাইনিং থেকে উঠে দাঁড়ালেন। অতিথিদের ড্রয়িং রুমে বসতে ইশারা করলেন। আনোয়ার সাহেব ও ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে। সুমিতা বেগম হাত মুছে এগিয়ে এসেছেন। আজ শুধু অরুর বড় মামামামি আসেনি, সাথে তার মেজো মামামামি এবং তাদের ছেলে এসেছে, হানিফ। এই হানিফের জন্যই অরুর হাত চেয়েছে। হ্যাংলা পাতলা এবং কালো দেখতে, একদম অরুর মেজো মামার মতো। মোস্তফা সাহেব ওপর পাশের সোফায় বসেছেন। নাস্তা তৈরি করছেন জয়া বেগম। ফটফট কিছু খাবার ট্রে করে এনে সামনে দিয়েছেন। অরুর বড় মামা প্রশ্ন করলেন, অরু কোথায়? সুমিতা বেগম বললেন, খাচ্ছে। আসতে বল। আনোয়ার সাহেবের গম্ভীর মুখে বললেন, ওর পরীক্ষা আছে, এখানে আসতে পারবে না। 2 মিনিটের বিষয়। মোস্তফা সাহেব ডাকলেন, অরু। অরুকে বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। তার সামনেই তন্ময় দাঁড়িয়ে। মূলত এই লোক তার সামনে দাঁড়িয়ে দেখে এতক্ষণে যেতে পারেনি, না হলে কখন নিজের রুমে চলে যেত। ধীর পায়ে ড্রয়িং রুমে এলো। অরুকে দেখেই ইশারা করলেন তাদের মধ্যে বসতে। অরু এবার মহাবিরক্ত হলো বটে। দুজনের মধ্যে গিয়ে বসতে হবে কেন? অরু গিয়ে বসল। অরুর মাথায় হাত বোলাচ্ছেন তার মেজো মামি। তার বড় মামা হাসি মুখে মোস্তফা সাহেবকে বললেন, সুমিতা বলেছে নিশ্চয়ই। বলেছে। আমিও জবাব দিয়ে দিয়েছিলাম সেটা বলেনি। বলেছে। তাই আমরা সামনাসামনি কথাবার্তা বলতে এলাম।
উপস্থিত সকলের কাহিনী বুঝতে সময় লাগলো না। অরুও সবকিছু বুঝে অবাকের চূড়ান্তে। তাকে আরো অবাক করতে হুট করে তন্ময় সামনে চলে এলো। চোখ মুখ তার লালচে হয়ে আছে। মোস্তফা সাহেব আর চোখে ছেলেকে চোখ রাঙালেন। তন্ময় সেদিকে তাকায়নি অবধি। গম্ভীরতম স্বরে সে অরুকে আদেশ দিল, অরু, তোর রুমে যা। অরুর হাতের পশম দাঁড়িয়ে গিয়েছে। সে হুড়মুড়িয়ে উঠে চলে যাচ্ছে। এতটা ভয়ঙ্কর সুরে বলেছে যে অরুর শ্বাস গলায় আটকে গিয়েছে প্রায়। তন্ময়ও পরপরই চলে গিয়েছে। মোস্তফা সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে বললেন, অরুর পরীক্ষা তো, তাই আর কি। কিন্তু তন্ময়ের ধমকের পর পরিবেশ থমথমে রয়ে গেল। আজ অরুর পরীক্ষা শেষ হয়েছে। মাসখানেক লাগিয়ে পরীক্ষা দিয়েছে। দিন কোনটা রাত কোনটা তফাৎ করতে পারেনি। চোখ মুখ বন্ধ করে পড়তে হয়েছে শুধু। তবুও এবারের পরীক্ষায় সে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেনি। মন মেজাজ পরীক্ষা দেবার জন্য তৈরিও ছিল না। কেমন রেজাল্ট আসবে তাতেও বেশ চিন্তিত অরু। কিন্তু এখন তার ঘুমানো প্রয়োজন। কিছুদিন ধরে ঘুমাতে পারেনি। তাই পরীক্ষা দিয়ে সেই বিছানায় মরার মতো পড়ে রইল। কিন্তু তাকে ডিস্টার্ব করতে সুমিতা বেগম চলে এলেন। তখন মাগরিবের আজান দিচ্ছে সবে। তিনি উচ্চস্বরে বললেন, মাজারে যাব, তৈরি হয়ে নে। আমি যাব না। সবাই যাচ্ছি। তুই যাবি না মানে? মা, আমার ঘুমে মাথা ব্যথা করছে। ঘুমাতে দাও প্লিজ। একা থাকবি কিভাবে? এভাবেই। তোর চাচু বলেছে এক্ষুনি উঠে তৈরি হয় নিতে। আমার পায়ে চিনচিন ব্যথা করছে। রেস্ট নিতে হবে। দীর্ঘনিশ্বাস ফেললেন সুমিতা বেগম। এই মেয়ের সাথে তিনি তর্কে পারবেন না, বললেন, তোর ছোট চাচি বাসায় আছে। কিছু লাগলে ডেকে নিস। হুম। সুমিতা বেগম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেয়েকে চোখ রাঙিয়ে চলে গেলেন। অরু পরে পিঠে ঘুমিয়ে রইল। এর মধ্যে আবার মার্জি ফোন করেছে। অরু ধরল না, মেয়েটা কল দিয়েই যাচ্ছে। অতিষ্ঠ হয়ে অরু ধরল। ওপাশ থাকে মার্জি চেঁচিয়ে উঠল, জানিস কি হইছে? জানতে চাই না। ফোন রাখো। আরে কাটিস না। শোন, আব্রাহাম ভাইয়ার বিয়ে পরশু, জানিস তো? হু। আজ তারা ব্যাচেলর পার্টি করছে। তো কাকে দেখেছি আমি এখানে বলতো? তোর চাচাকে। উহু। তোর তন্ময় ভাইয়াকে। আমাদের বিল্ডিং থেকে তাদের বিল্ডিংয়ের ছাদ দেখা যায়। ভাইরে ভাই, মদ ভটকা খেয়ে যাতা অবস্থা। তুই যদি দেখতি। অরু কল কেটে দিল। মদ খাক, না হলে তেল খাক, তার কিছুই আসে যায় না। অরু আবারও ঘুমাতে চোখজোড়া বুঝল। কিন্তু এবার ঘুম ধরা দিচ্ছে না। মনে মনে মার্জিকে ইচ্ছে রকম ধুয়ে দিল। এই মেয়েটা ঘুম ভেঙেছে তার। তবে কথায় আছে, চেষ্টায় সফলতা মিলে। কথাটি সত্য। কারণ এক পর্যায়ে অরু আবারও ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা রাতে পরিণত হয়েছে, তবুও তার ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই। মুফতি বেগম কয়েকবার দরজায় টোকা মেরে ডেকে গিয়েছেন। এই অরু, তোর চাচুদের ফিরতে মধ্যরাত হবে। আমি এখন ঘুমাবো, তুই কি কিছু খাবি না? আমি নিজে নিয়ে খাবো। তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা। খেয়ে নিস। ঘুম ঘুম চোখে সেলফোনে নজরে বুলালো। 12টা 11। এত রাত হয়েছে। চলবে। গল্প প্রেয়সীর হৃদয় ব্যাকুল। লেখনীতে নাবিলা ইশক। তৃতীয় পর্ব।